শিক্ষার্থীরা আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের আজকের এই স্পেশাল লাইভ ক্লাসটিতে। আমাদের আজকের যে লাইভ ক্লাসটি আছে এই লাইভ ক্লাসে আমি তোমাদের ফার্সিম ভাইয়া তোমাদের বাংলা দ্বিতীয় পত্রের সর্বশেষ ক্লাসটি নিয়ে চলে আসছি এবং আজকের শেষ মুহূর্তের প্রস্তুতি কোর্সের এই লাইভ ক্লাসটা বেশিক্ষণ সময় ধরে হবে না, ম্যাক্সিমাম 1.5 ঘন্টা সময় ধরে হবে। অর্থাৎ বিকাল 5টার মধ্যে আমাদের ক্লাসটা শেষ হবে নাম্বার 1, অ্যান্ড নাম্বার 2 যে বিষয়টা আজকের ক্লাসে বেসিক্যালি তোমাদের অনেক দিনের ধরে যে চাচ্ছিলা ভাইয়া সাজেশন দেন নির্মিতি কী পড়বো, কোত্থেকে পড়বো, কেন পড়বো, এই বিষয়টার উত্তর নিয়ে আসছি আজকে। অ্যান্ড আজকে আমাদের পঠিত যে বিষয়গুলো থাকবে সেগুলো হচ্ছে সারাংশ সারমর্ম, ভাব সম্প্রসারণ, সংলাপ, ক্ষুদে গল্প রচনা, প্রবন্ধ নিবন্ধ লিখন এবং নিবন্ধ লিখনের মধ্যে যে পার্টিকুলার বিষয়টা নিয়ে আমরা কাজ করব সেটা হচ্ছে নৈতিকতা ও মূল্যবোধ, বিজ্ঞান ও প্রযুক্তি, জাতীয় চেতনা, শিল্প ও অর্থনীতি এবং সাম্প্রতিক বিষয়। এই সকল জায়গা থেকে বেসিক্যালি তোমাদের যেই বোর্ডের প্রশ্নগুলো হয় সেখানে আসলে আমরা দেখি ইউজুয়ালি প্রশ্ন এসে থাকে। সো শিক্ষার্থীরা মোটামুটি এতটুকুই। আমাদের আজকের এই ক্লাসটির মাধ্যমে কিন্তু আমরা খুব দ্রুতই বুঝতে পারবো কিভাবে আমাদের নির্মিতির জন্য প্রিপারেশন নিতে হবে। ঠিক আছে, আমি দেখতে পাচ্ছি আমার সাথে নাদিয়া জয়েন করেছেন, আমার সাথে আরিবা জয়েন করেছে, আমার সাথে আখি জয়েন করে ফেলেছে, আসাদ চলে আসছে, তাজিম চলে আসছে আমাদের সাথে। এর পাশাপাশি তোমরা আরও অনেকেই জয়েন করছেন। তোমাদেরকে একটা রিকোয়েস্ট করবো, কাইন্ডলি তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন দাও। যদিও আজকে দেখলাম তোমাদের মধ্যে থেকে একজন স্টুডেন্ট হলেও কমেন্ট করছে ক্লাসের মধ্যে, বলে আমরা খালি লাইক কমেন্ট করতে বলি, বাট তোমরা যদি আমাদের সাথে ইন্টারাকশন করো সেই ইন্টারাকশনটা নিশ্চিত করতে বেসিক্যালি আমরা এই জিনিসটা করে থাকি। অ্যান্ড কারণ যেহেতু আমরা অনলাইনে পড়াশোনা করতেছি, অনেক সময় দেখা যায় যে তোমরা আদৌ আমাদের সাথে আছো কি না সেটা বোঝার জন্য কমেন্ট করতে বলি। আচ্ছা, আমার সাথে চলে আসে তাপস চন্দ্র দাস, আমাদের তাপস ভাই চলে আসছে। কি অবস্থা তাপস? আদাব, ভালো আছো কিনা জানা দাও। আমার সাথে জাদেদ চলে আসছে, তাসফিয়া চলে আসছে, রেজাও আমার সাথে চলে আসছে। সো বাচ্চারা, আজকের ক্লাসটা ফান্ডামেন্টালি যে জিনিসটার উপরে হবে তোমাদের সাজেশন। ভাই সাজেশন আজকে দিব, অ্যান্ড আজকে কয়েকটা জিনিস লেখা শিখাবো। প্রথমে সারাংশ সারমর্ম লেখা শিখাবো, তারপরে হচ্ছে তোমাদের এই সম্পূর্ণ জায়গা থেকে সংলাপ লেখা শিখাবো, এবং লাস্টলি তোমাদের যে ক্ষুদে গল্প রচনা রয়েছে ক্ষুদে গল্প রচনাটা কিন্তু আমাদের আজকের ক্লাস থেকে তোমরা শিখতে পারবা। আরাফাত ইয়াসিন বলতেছে আপনার নাম কি? মেবি আরাফাতের আজকে আমার সাথে ফার্স্ট ক্লাস, সো আরাফাতের উদ্দেশ্যে বলতেছে আমার নাম ফারসিন, আমি বর্তমানে পড়াশোনা করতেছি ঢাকা বিশ্ববিদ্যালয়। অলমোস্ট পড়াশোনা শেষ। 23 তারিখ থেকে আমার পরীক্ষা শুরু, ফাইনাল পরীক্ষা। 30 তারিখে পরীক্ষা শেষ, আমার গ্র্যাজুয়েশন কমপ্লিট। দেন এগেইন 10 মিনিট স্কুলে আছি, প্রায় 4 বছরের বেশি সময় ধরে আমি বাংলা পড়াই। সো এটাই আমার পরিচয় আরাফাত। হোপফুলি এখন থেকে তোমার আমাকে আর চিনতে কোনো কষ্ট হবে না। ভাইয়া আপনার না 25 তারিখ থেকে এক্সাম? আমার হচ্ছে কি এই মাসের শুরু থেকে বেসিক্যালি এক্সামগুলোকে স্টার্ট হয়েছে। এর মধ্যে হলো কয়েক ধাপে আমাদের এক্সাম হয়, তো ফার্স্টের কয়েক ধাপের এক্সাম মোটামুটি আমার শেষের দিকে। 23 তারিখ থেকে আমার ফাইনাল এক্সাম হয়। ঢাকা ইউনিভার্সিটিতে আমরা যারা অনার্সে পড়ি আমাদের অ্যাকচুয়ালি কয়েক ধাপে এক্সাম হয়। সো কয়েক ধাপের এক্সামের ফার্স্ট ধাপগুলো অ্যাকচুয়ালি এক্সাম এই মাসের স্টার্টিং থেকে শুরু হয়ে গেছে। তারপরে আমাদের কিছু অ্যাসাইনমেন্ট সাবমিশনের কাজ থাকে, সেগুলো আমি করতেছি, তোমাদেরকে পড়াই পাশাপাশি সেগুলো করতেছি। আমার মেইন যে ফাইনাল পরীক্ষা দ্যাট উইল স্টার্ট ফ্রম 23rd মে। ওকে, সো এতটুকুই। অন্তর বলতেছে ভাইয়া কেমন আছেন? ভালো আছি অন্তর। তারপরে হলো গিয়ে আমি দেখতে পাচ্ছি নুসরাত জয়েন করেছে আমাদের সাথে। কি অবস্থা নুসরাত? দেন এগেইন দেখতে পাচ্ছি আমার সাথে রাশেদ চলে আসছে। ঠিক আছে, আচ্ছা আজকের ক্লাসে তোমাদের কি কোনো চাওয়া পাওয়া আছে? 1 মিনিট হাতে সময় আছে, দেখি তোমাদের কোনো চাওয়া পাওয়া আছে? যেহেতু আজকে কিন্তু ফর্মালি বাংলা সেকেন্ড পেপারের লাস্ট ক্লাস, সো এই যে ফর্মালি লাস্ট ক্লাসটা নিচ্ছি, এই লাস্ট ক্লাসে তোমাদের আমার কাছে কোনো চাওয়া পাওয়া আছে কিনা প্লিজ লেট মি নো। ঠিক 3:30টায় ক্লাস শুরু করব।
ওকে, আচ্ছা, আসো আমরা হলো গিয়ে ভাইয়া সাজেশন দিব আজকের রাইটিং পার্টের ফুল সাজেশন। আজকে এখানে যতগুলো জিনিস দেখছো সবগুলোরই সাজেশন আছে। কত সময় ক্লাস হবে? কি 1.5 ঘন্টা, ঠিক আছে। টিকের সাজেশন বাংলা দ্বিতীয় পত্রে। টিকের সাজেশন বলতে বাংলা গ্রামার সাইট ভালো না, এখন কি করব? বাংলা গ্রামার সাইট ভালো না, এই ক্ষেত্রে যে কাজটা হলো কি করতে পারো, বেশি বেশি করে বোর্ড প্রশ্ন সলভ করো, দ্যাটস ইট। আচ্ছা আসো তাহলে হচ্ছে আমরা স্টার্ট করি, 3:30 তো বেজে গিয়েছে। তো আজকের কাছে ফার্স্টে দেখো আমি সারাংশ সাজেশন নিয়ে আসি। এই সারাংশগুলো বিগত বছরের বোর্ড প্রশ্নের প্রচুর সময় ধরে এসেছিল, বুঝছো? সো এটা একটু কাইন্ডলি হলো কি মনে রাখবা। অ্যান্ড তোমরা আজকে সারাংশগুলো স্ক্রিনশট নাও, লাস্টে সারাংশ লেখো, আমি কিন্তু শিখাবো। সো তাড়াতাড়ি হলো কি স্ক্রিনশট নাও। সবাই স্ক্রিনশট নিয়েছো? ওকে, এসএস ডান, সাবাস। সো দেখো এখানে হলো মানব সৃষ্টির শ্রেষ্ঠ প্রাণী ডট ডট ও উন্নয়ন আনয়নে সক্ষম। এরপরে দেখো জাতি শুধু বাইরের ঐশ্বর্য ভাণ্ডার, মহত্ব আর মহৎ কাজের যোগ্যতা। সো এখানে অ্যাকচুয়ালি সব কিছু নিয়ে আমরা মূলত কাজ করব। সো তোমরা বেসিক্যালি প্রত্যেকটা বিষয় সাজেশন আজকে পেয়ে যাবা। সো আগাই, এরপর সারাংশের পরেরটা স্লাইডে থাকবে, হ্যাঁ, বাট তোমরা হলো ট্রাই করো এই জিনিসটা এখনই খাতায় লিখে ফেলতে বা স্ক্রিনশট নিয়ে ফেলতে। আচ্ছা, আমাদের এক শিক্ষার্থী সিলেট মেডিকেলে ভর্তি ছিল, এখন তোমার শরীর কেমন আছে একটু কাইন্ডলি আমাকে জানিয়ে দিও। এমসিকিউ, আচ্ছা এমসিকিউ তো তোমাদের নাই, তোমাদের তো হলো কি 100 মার্কেরই রিটেন পরীক্ষা, 100 মার্কের তো তোমাদের রিটেন, 100 মার্কের তো তোমাদের রিটেন। সো এমসিকিউ তো নাই, আবহাওয়ার কারণে ক্লাসটা করতে পারবো না। ঠিক আছে ভাইয়া, আপনাকে সব আমাকে সব স্ক্রিনশট নেওয়া লাগবে না, তোমরা জাস্ট বোর্ডের স্ক্রিনশটটাই নাও। আচ্ছা ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি, খুবই অসুস্থ, দোয়া আছে, আয়ান ফি আমানিল্লাহ। ওকে, আই থিঙ্ক স্ক্রিনশট নিয়ে ফেলো। এখানে বলা হচ্ছে শ্রমকে শ্রদ্ধার সঙ্গে গ্রহণ করো, আর এটা হচ্ছে আজকের দুনিয়াটা আশ্চর্য হবে অর্থের। আমার কাছে কেন জানি মনে হয় তোমাদের এই যে লাস্টের যেটা আছে এখান থেকে প্রশ্ন আসতে পারে, এটা খুবই রিপিটেটিভ, এটা খুবই রিপিটেটিভ। দেখো 2020 সালে এসছে, 12 সালে এসছে, 19 সালেও আসছে, 19-20 পর আসছে। তো তোমরা যেই বোর্ডেরই হও না কেন, কাইন্ডলি এই যে তোমার সারাংশটা আছে এটা প্লিজ ভালো করে তোমরা পড়ে যেও, ঠিক আছে? ওকে ভাইয়া, পড়া সব মাথার উপর দিয়ে যায়, তাই তুমি আর একটু লম্বা হয়ে যাও, তাই তোমার মাথার ভিতরে ঢুকে যাবে, ঠিক আছে? সো আচ্ছা, কে জানে কি বললা, একজন সবাই হলো গিয়ে হাসতেছে। আজকে ভাইয়া এই এটা কিন্তু সবার জন্য, এটা কিন্তু সবার জন্য, ঠিক আছে? সমস্যা নাই। আচ্ছা বাচ্চারা, সো বেসিক্যালি আজকের দুনিয়াটা আশ্চর্যভাবে অর্থের না খুঁজলেই নয়, এটা একটু কাইন্ডলি হচ্ছে তোমরা মাথায় রাখবা, ঠিক আছে? ওকে, আসো আগাই সামনের দিকে। আরও একটা সারাংশ রয়েছে, তুমি জীবনকে সুন্দর করতে চাও, ভালো কথা, ডট ডট ডট, জীবন সার্থক হয়ে উঠবে। আচ্ছা, একজন জিজ্ঞেস করেছে ভাইয়া সারাংশ দিব নাকি সারমর্ম দিব? পার্সোনালি আমার কাছে মনে হয় সারাংশ দেওয়াটা হচ্ছে বেটার। তার কারণটা হলো সারাংশ তো গদ্যের মতো, গদ্য পড়ে ইজিলি বোঝা যায়। তার বিপরীতে কবিতা তো পদ্য, তো কবিতায় এক একজন এক একভাবে হলো লেখে। এই ফর এন এক্সাম্পল সোনার তরী কবিতাটা, সোনার তরী কবিতাতে কাজী নজরুল ইসলাম একটা মাঝি, কিছু ধান, একজন কৃষক, একটা দ্বীপ, ঝড় বৃষ্টি নিয়ে লিখছে। বাট ওয়েন এভার সোনার তরী পাঠ পরিচিতি পড়ি তো বুম, আরে কি হইল ব্যাপারটা? ছিল মাঝি, কৃষক আর দ্বীপের মধ্যে
হয়ে গেল কি সৃষ্টি আর স্রষ্টার মধ্যে সম্পর্ক, মানে মানুষের যে কর্ম রয়েছে কর্মের কথায় চলে গেছে। মানুষ মারা যেতে পারে, বাট মানুষের কর্ম হচ্ছে কে মারে না, মারা যায় না। আর ইতিহাস মানুষকে মনে রাখে না, রাদার মানুষের কর্মকে মনে রাখে। তার মানে দেখো, ছিল একটা, হইল আরেকটা। তাই এরকম একটা জায়গা থেকে আমার মতে সারাংশ না দিয়ে, দুঃখিত, সারমর্ম না দিয়ে সারাংশ দেওয়াটা বেটার। তোমরা হচ্ছে কি এই জিনিসটা হলো গিয়ে কীভাবে চিন্তা করো আমি জানি না, সেটা বলে রাখলাম, কাইন্ডলি হচ্ছে কি মাথায় রেখো, ঠিক আছে? সোনারপুর হলো গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুরের। ইয়েস, ওকে বাচ্চারা, সো আই থিঙ্ক এতটুকু হলো কি শেষ তোমাদের। তুমি জীবনকে সুন্দর করতে চাও, ভালো কথা, জীবনও সার্থক হয়ে উঠবে। এটা স্ক্রিনশট নিয়েছো? এইচএসসি 26-এর কোর্স শুরু হবে জুন মাসে, অর্থাৎ 12 তারিখে রেজাল্ট, এসএসসির রেজাল্টের পরে বেসিক্যালি আমরা স্টার্ট করবো, হোপফুলি বাই দ্য এন্ড অফ দ্য জুন, বাই দ্য ফার্স্ট উইক অফ দ্য জুনেই বেসিক্যালি আমরা শুরু করে ফেলবো। যখন থেকে ওদের হলো গিয়ে কলেজ শুরু হয়ে যাবে তখন থেকে আমরা স্টার্ট করে দেবো। ওকে, বাংলা ইংরেজি আইসিটি গ্রুপে অ্যাড হতে চাই, তাই ওই গ্রুপেতেই আছো তুমি, ঠিক আছে? ওকে, সো ডান ভাইয়া, ঠিক আছে। আগাই, এবার আমরা সারমর্ম পড়ব। সারমর্মর মধ্যে আমি সেকেন্ড সারমর্মটা খুবই ইম্পর্টেন্স দেব। কোথায় স্বর্গ কোথায় নরক, কে বলেছে তা বহুদূর, মানুষেরই মাঝে আছে স্বর্গ নরক, আমাদেরই কুড়ে ঘরে। তার মানে স্বর্গ নরক নিয়ে কথা বলতেছে। আমরা অনেক সময় দেখা যায় যে অনেক কিছু খুঁজতে, মানে অনেক ইজি একটা জিনিস খোঁজার জন্য অনেক পরিশ্রম করি, অনেক কষ্ট করি। এই যে আমি অনেক পরিশ্রম করতেছি, অনেক কষ্ট করতেছি, সেই জিনিসটা একটু যদি কুল মাইন্ডে আমি চারপাশে খুঁজতাম, তাহলেই হয়তো আমি পেয়ে যেতাম। সো এটাই বেসিক্যালি এন্টার সারমর্মটার মূল ব্যাখ্যা, যে স্বর্গ এবং নরক এটার জন্য আমরা অনেক কাজ করি। বেসিক্যালি স্বর্গ পাওয়ার জন্য আমরা দুনিয়াতে অনেক কিছু করতেছি, বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে বলতো স্বর্গ এবং নরক আমাদের মধ্যেই আছে। তুমি যদি ভালো মানুষ হিসাবে কাজ করো, তার মানে আলটিমেটলি তুমি পৃথিবীতেই স্বর্গ খুঁজে পাবা। এটার জন্য তোমার মৃত্যুর পরের সময় পর্যন্ত অপেক্ষা করতে হচ্ছে না। এই বিষয়ে বেসিক্যালি এখানে বলা হচ্ছে। ওকে, আচ্ছা, সারাংশ পড়া ভালো নাকি ভাব সম্প্রসারণ? তোমাদের তো এখানে অথবার ব্যাপার আছে, সারাংশ সারমর্ম অথবা ভাব সম্প্রসারণ আসলে আই প্রেফার সারাংশ সারমর্ম পড়া বেটার, কারণ সারাংশ সারমর্মতে যত ইজিলি মার্ক উঠে ভাব সম্প্রসারণে ওঠে না, বুঝছি? ওকে, ভাই আমি কুমিল্লা বোর্ড থেকে এই ইয়ারে কোশ্চেন কেমন হতে পারে বলা যায় না বাবা। আচ্ছা বুঝছি ভাইয়া, আমিও অ্যাড নাই মেসেঞ্জার, অনেকে মেসেঞ্জার গ্রুপে অ্যাড হতে চাচ্ছে। তোমার যদি কোনো মেসেঞ্জার গ্রুপ থাকে কাইন্ডলি ওদেরকে অ্যাড করে দিও। আচ্ছা, এতটুকু স্ক্রিনশট নিয়ে আছে, এই স্ক্রিনশট না হয়ে গেলে একটু কাইন্ডলি এসএস ডান কথা লিখে ফেলো। সারাংশে 2 লাইন লিখলি মার্ক, এই কথাটা কে বললো? নোমান। নোমান, ইউ আর কমপ্লিটলি রং। সারাংশ মানে এতটাও সস্তা না যে তুমি জাস্ট 2 মার্ক লিখলি হয়ে তারা টাস টাস করে মার্ক পেয়ে যাবা। সারাংশ লেখাটা ক্রাইটেরিয়া আছে। একটা 10 মার্কের সারাংশে একজন স্টুডেন্ট 5 পাইতে পারে, আর একজন স্টুডেন্ট 9 পাইতে পারে। যে স্টুডেন্টটা 5 পাইছে সে হয়তো নোমানের মতো জাস্ট 2 লাইন লিখি, আরে 2 লাইন লিখছি অবভিয়াসলি মার্ক পাবো, হয়তো ওই ধরনের একটা কনসেপ্ট থাকতে পারে, সেক্ষেত্রে তোমার মার্ক হবে গিয়ে 5। বাট তুমি যদি সিস্টেম মেনটেন করে লেখো দেন এগেইন তোমার মার্ক হবে গিয়ে 10-এর মধ্যে 8 কিংবা 9। আমি সাজেশনটা দিয়ে তোমাদের সারাংশ এবং সারমর্ম লেখার একটা মাইন্ড ব্লোয়িং টেকনিক শেখাবো, যে টেকনিকটা তোমার আজীবন কাজে লাগবে, ঠিক আছে? সো লেটস গো, বেসিক্যালি আমার এতটুকু গেল। পরের যে তোমাদের সাজেশনটা দেখো, বসুমতী কেন তুমি এতই কৃপণা ডট ডট ডট, তোমার গৌরব তাতে একেবারে ছাড়ে। তোমার এটা আরেকটা গুরুত্বপূর্ণ, আমি কিন্তু ক্লাসের মধ্যে যেগুলো দাগাই দিচ্ছি এটা ইম্পর্টেন্টের উপর ইম্পর্টেন্ট, ঠিক আছে? সো এখানে যা আছে সবগুলো ইম্পর্টেন্ট, যেগুলো আমি দাগাই দিচ্ছি এটা আরেকটু বেশি ইম্পর্টেন্ট। সো এটা আমাদের একটু মাথায় রাখতে হবে। সুরমা বলতেছো কয় পৃষ্ঠা লিখতে হবে? সারাংশ সারমর্ম তোমার একটা পৃষ্ঠার ঠিক মাঝখানে লিখতে হবে, এবং ওই পৃষ্ঠার আগে পরে আর কোনো কিছু হলো লেখা যাবে না। একটি পৃষ্ঠায় ঠিক মাঝখানে সারাংশ সারমর্মটা হলো লিখতে হবে। আচ্ছা, ওকে, অন্তর বলতেছে যে কুমিল্লা বোর্ডের প্রশ্ন আসছে। আচ্ছা ওকে, ভালো বলছো অন্তর, ঠিক আছে।
ভাইয়া আমাদের স্যার বলছে ভাব সম্প্রসারণে বেশি মার্ক উঠে। আই থিঙ্ক এখানে আমি জানি না কে বলেছেন, বাট আমি তোমাদের একটা সিস্টেম শিখাবো। সিস্টেম শেখার পরে তুমি বুঝবা সারাংশ সারমর্মে কেন নাম্বার বেশি ওঠে। ভাব সম্প্রসারণে নাম্বার ওঠে না, ভাব সম্প্রসারণে এভারেজ, ভাব সম্প্রসারণে তোমার হলো কি 7-8 উঠতে পারে, বেসিক্যালি এটা 6 থেকে 7-এর মধ্যে থাকে। বাট সারাংশ সারমর্ম এমন একটা জিনিস যেখানে 9 পাওয়ারও সম্ভাবনা থাকে। সো আমার মতে সারাংশ সারমর্ম দেওয়া বেটার। আমি নিয়ম শিখাবো। এসএস নিয়েছো সবাই? এসএস নিয়েছো? আচ্ছা, মিথিন আর মিথিনের ছোট ভাই একসাথে ক্লাস করছে। ও হচ্ছে 26। ওকে মিথিন, তোমার ছোট ভাইকে আমার তরফ থেকে হাই দিয়ে দিও, সালামও দিয়ে দিও। এই কয়েকদিন পরে জুন মাসে হচ্ছে গিয়ে ওর সাথে কিন্তু আমার বাংলা ক্লাস শুরু হয়ে যাবে। তখন আমি মিথিনের ছোট ভাইয়ের কাছ থেকে খোঁজ নিব মিথিন ঠিকঠাক মতো অ্যাডমিশনের জন্য পড়তেছে কিনা। ওকে আচ্ছা, তাসফিয়া বলতে এসএস ডান, থ্যাংক ইউ। যা যা স্ক্রিনশট নিয়ে আসো। সো আই থিঙ্ক উই ক্যান প্রসিড। এরপর দেখো আরেকটা, সার্থক জন্ম আমার জন্মেছি এদেশে ডট 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 নয়ন রেখে মুদব তোমার নয়ন শেষে। সো এটা একটা স্ক্রিনশট নাও। আচ্ছা মেহেঞ্জা গ্রুপের কথা, ওকে। তারপর ভালো বলছে ইফরিত ভাইয়া সারাংশ সারমর্ম কমন পড়বে কিনা টেনশনে আছি। কমন পড়বে রে বাবা, পার্টিকুলার কিছু সারাংশ সারমর্ম যেগুলো বিগত বছরে বারংবার 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 আসছে, ওগুলোই কিন্তু আলটিমেটলি আমাদের প্রশ্নে হলো থাকবে। ঠিক আছে, তাই বিগত বছরের প্রশ্ন সলভ করা কিন্তু বেশি তোমার জন্য জাস্টিফাইড। হ্যাঁ আমি বলতেছি, আপনি তা দেখেন না। কি বলতেছো সাকিব ভাই? ওকে কোনো সমস্যা নেই, মমতা ভাইয়ের কাছ থেকে আমি জেনে নিব তোমার পড়াশোনার কি অবস্থা। ওকে ঠিক আছে। সকল বোর্ড 98। ইস 98 চলে আসছে, আমি তো দেখি না। এটা 18 হবে। থ্যাংক ইউ যে হইলো কে বলছো 98। 98 ভাইয়ের মনে খুব ঘুম আসছে না, বেসিক্যালি ঘুম না, আমার আজকে সকালবেলা ভার্সিটিতে অনেক কাজ ছিল। সো ভার্সিটি একদম লাস্টের দিকে চলে আসছি না, কয়েকদিন পর তোমাদের ভাইয়া গ্র্যাজুয়েশন করে ফেলবে। সো আমি অ্যাকচুয়ালি ওইখান থেকে আবার অফিসে আসছি, বাইরে প্রচুর গরম, তারপর ক্লাসে তার সাথে প্যারা হচ্ছে। আর মজার ব্যাপার হচ্ছে নিয়ার অ্যাবাউট বলতে গেলে আমি অলমোস্ট লাস্ট 2 রাত ঘুমাই নেই, তো এটা একটু ক্লামজি লাগতে পারে আমাকে। আচ্ছা ভাই আমি শুনতে সারাংশ সারমর্ম যত খুব ভালো। আচ্ছা বন্যা তোমার পুরো টেক্সটটা পড়তে পারতেছ না, আবার একটু দাও, স্লাইড দেওয়া হবে। আচ্ছা ভাইয়া বাংলা নিয়ে অনেক প্রশ্ন আছে, একটা একটা করে করবো। হাই হাই মাহিন এত প্রশ্ন। আচ্ছা আগাই সামনের দিকে। আচ্ছা এখান থেকে ভাব সম্প্রসারণ শুরু হচ্ছে, তাই তোমাদের এখন আমি যে কাজটা করব, একটা আলাদা স্লাইডে যে দেখাই, দাঁড়াও। আসো এই স্লাইডটাতে আমি তোমাদের কিভাবে সারাংশ লিখতে হয় সেই বিষয়টা হচ্ছে আমি তোমাদেরকে জানাবো। ঠিক আছে, সারাংশ কিভাবে আসলে লিখতে হয় সেই বিষয়টা জানাই। ওকে দেখো বাচ্চারা, একদম বেসিক্যালি আমি যদি বলি আমাদের পরীক্ষার খাতাটা কেমন হয়, সেই পরীক্ষার খাতার আমি একটা এক্সাম্পল এখানে টানছি। সো এরকম একটা A4 সাইজের পৃষ্ঠা আমাদেরকে দেওয়া হয়। তোমাদের যে পরীক্ষার খাতা রয়েছে সেই পরীক্ষার খাতায় A4 সাইজের পৃষ্ঠা দেওয়া হয়। সো আমরা হচ্ছে কি লেখা শুরু করে কি করি, মানে জাস্ট নর্মাল হলে লিখতে থাকি। সবসময় মনে রাখবা কোনো স্টুডেন্ট যদি সারাংশ এবং সারমর্ম দিতে চাও, পরীক্ষার খাতা, তোমরা তো সবাই এসএসসি পরীক্ষা দিয়েছো, বোর্ডের যে মলাটটা রয়েছে আমরোল যেখানে লেখো, ওই মলাটের পৃষ্ঠাটা উল্টানোর পরে প্রথম যেই তোমার পেজটা আসে সেই পেজে সারাংশ সারমর্ম লিখতে হবে। মলাটটা উল্টানোর পরে প্রথম যে পেজটা আসে, তার মানে এটা যদি তোমার মলাট হয়, এই পেজটা তোমার যদি মলাট হয়, এই মলাটটা উল্টানোর পরে ফার্স্ট পেজ সাপোজ হচ্ছে কি এইটা, এই পেজে তুমি বেসিক্যালি লিখবা। অ্যান্ড এই পেজতে সাপোজ হচ্ছে কি তোমার সারাংশটা এইখানে শেষ হয়ে গেল, তুমি তখন এই জায়গা থেকে ইহ জগতে লেখা স্টার্ট করবা না, এখান থেকে লেখা স্টার্ট করা একদম মানা। আই রিপিট,
এখান থেকে লেখা স্টার্ট করা একদম মানা, ওকে? অপর পেজে চলে যাবা। এবার আমি তোমাদেরকে দেখাবো এই পেজে সারাংশ কিভাবে লিখতে হয়। সো ফার্স্টলি হচ্ছে কি আমার একটা নীল কালি থাকতে হবে, সে নীল কালি দিয়ে আমি লিখবো সাপোজ তোমাদেরকে 5 নং প্রশ্ন উত্তর, 5 নং প্রশ্ন উত্তর। এখন তোমার একটা সারাংশ আসছে, তুমি হয়তো একটা সারাংশ দিতে চাচ্ছ। সো ইন দ্যাট কেস দেখো একটা সারাংশের এই যে এইভাবে তুমি বিষয়টা লিখবা, কোথায় সড়ক কোথায় নরক ডট 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 আমাদেরই কুড়ে ঘরে। সো তুমি এভাবে লিখবা আর কি বিষয়টা, দেখো। আচ্ছা, তুমি এভাবে ডিজাইন করলা, এরপর লেখো কোথায় স্বর্গ কোথায় নরক ডট 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 আমাদেরই কুড়ে ঘরে। আমি জাস্ট কুড়ে ঘরে লিখলাম, এতটুকু হচ্ছে গিয়ে লিখবা। লেখার পরে এই জিনিসটা কি, এটা কি সারাংশ নাকি সারমর্ম? এটা হচ্ছে গিয়ে তোমার একটা হলো গিয়ে সারমর্ম। সো আমি এখন এই জায়গাটাতে সারমর্ম ওয়ার্ডটা লিখব, সারমর্ম ওয়ার্ডটা লিখব। তারপর নিচে অবশ্যই আমি টান দিব বা হয়তো ডিজাইন করব, যেটা করব। সারমর্ম লেখার পরে এই জায়গা থেকে লেখা স্টার্ট না করে আরেকটু নিচে এখান থেকে লেখা স্টার্ট করব। এটা লিখতে হবে আমার কালো কালি দিয়ে। সাপোজ এই পর্যন্ত কি একটা সেন্টেন্স হলো, এখান থেকে এই পর্যন্ত আরেকটা সেন্টেন্স, এখান থেকে এই পর্যন্ত আরেকটা সেন্টেন্স। এই 3 সেন্টেন্সে তোমার সারাংশ সারমর্ম ডান। দ্য ফ্যাক্ট ইজ এখানে যে বিষয়টা হলো বলা যাচ্ছে সেটা হলো একটা সারাংশ এবং সারমর্ম জাস্ট র্যান্ডামলি কোনো একটা পেজের উপরে বা নিচের অংশে লিখে দিলে তুমি কখন ভালো নাম্বার পাবা না। রাদার দেন ইফ ইউ ফলো দিস টাইপ অফ মেথড দেন এগেইন অনলি দেন এগেইন তুমি তোমার জায়গা থেকে সারাংশ সারমর্মে 8, 9, 9.5 পাবা আউট অফ 10। অ্যান্ড এটা না প্রমাণিত কেমনে আমার দ্বারা। আমি আমার স্কুল কলেজে কখনো সারাংশ সারমর্মে 8-এর নিচে পাই না, এটা আমার লোয়েস্ট মার্ক ছিল। সারাংশ সারমর্ম লিখতেও টাইম লাগে, বাট তুমি যদি হচ্ছে কি এই জায়গা থেকে লেখা শুরু করো, এভাবে লেখো, তাহলে আলটিমেট তোমার জন্য বেটার হবে। একজন বলছে মলাটের পিছনের পৃষ্ঠা লিখবা কিনা, মানে ফর অ্যান এক্সাম্পল আমি তোমাদেরকে একটু দেখাই, আমাদের অফিসে কিছু কাগজ আছে। ফর অ্যান এক্সাম্পল তোমরা যদি হচ্ছে গিয়ে এটা ধরে নিলাম মলাট, এইটা আমি ধরে নিলাম মলাট। এই যে মলাটটা রয়েছে তোমরা দেখতে পাচ্ছ এখানে বেশ কিছু লেখা আছে আমাদের অফিসের। সো ধরে নাও তোমার হচ্ছে এটা হলো তোমার মলাটটা। এই মলাটের যে ব্যাকগ্রাউন্ডের পেজটা আছে, ব্যাকের পেজটা বলতে কি বোঝায়, ব্যাকের পেজটা বলতে বোঝায় এইটা। কখনো তোমরা এই পেজে লিখবা না লেখা মানা ক্রস। কেন লেখা মানা? তার কারণ তুমি পরীক্ষা শেষে তোমার তো বের হয়ে যাও, ইনভিজিলেটররা এখান থেকে তোমার রোল নাম্বারটা ছিঁড়ে উঠায় ফেলে, ঠিক আছে? রোল নাম্বার ছেড়ার জায়গা থেকে সেটা ছিঁড়ে উঠায় ফেলে। সো ইফ তুমি পিছনের পেজে হলে কিছু লেখো তাহলে সেটা তোমার রোলের সাথে টাটা বাই বাই হয়ে যাবে। তাই এই কাজটা করবা না, এই স্টাইলে লিখবা। লেখার স্টাইলকে বুঝছি কি বুঝি নাই? লেখার স্টাইলকে বুঝছি আমরা। ওকে, ঠিক আছে, মোটামুটি ক্লিয়ার সবাই? ওকে, শাবাশ, যারা ক্লিয়ার হয়েছে আগাই। তোমাদেরকে আমি দেখি তোমরা অনেকেই চিঠি এগুলো নিয়ে প্রশ্ন করছো, এগুলো নিয়ে ক্লাসের লাস্টের প্রশ্ন করো। এখন সারাংশ সারমর্মে কথা বলছে, এই রিলেটেড তোমরা কোশ্চেন করতে পারো, ঠিক আছে? আগাই। এরপর দেখে হচ্ছে গদ্যাংশ। গদ্যাংশ ওকে, ঠিক আছে। আচ্ছা, সো দেখি এবার আমরা হলো গদ্যাংশ নিয়ে আলোচনা করব। গদ্যাংশ হলো আবার গদ্যাংশ বলতে ভাব সম্প্রসারণ। ভাব সম্প্রসারণটা আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হলো গদ্যাংশ এবং আরেকটা হচ্ছে গিয়ে পদ্যাংশ। আচ্ছা, তোমাদের অনেকেরই হয়তো কি বলে এই পার্টিকুলারলি অনেকগুলো মেসেঞ্জার গ্রুপ আছে। মেসেঞ্জার গ্রুপে যদি ক্লাস লিঙ্ক যেটা আছে, ক্লাস লিঙ্কটা যদি শেয়ার করো, ও আচ্ছা আচ্ছা, সো যেটা হলো বলতেছিলাম, তোমরা কিন্তু এই যে গ্রুপটাতে এখন যে গ্রুপে লাইভ চলতেছে, তোমরা কিন্তু অনেকেই এখানে মেসেঞ্জারের লিঙ্ক শেয়ার করতেছো, বিভিন্ন স্প্যাম করতেছো। এই কাজটা করলে কিন্তু আমাদের অথরিটি তোমাদেরকে ব্যান করে দিবে। আজকে ক্লাসটা অনেক ইম্পর্টেন্ট, সো এই ধরনের আকাজ তোমরা কইরো না, একদম শেষ। ক্লাসও শেষ, সাজেশন শেষ, সব শেষ, তোমরাও শেষ, এইচএসসিও শেষ। সো এই ধরনের কোনো আকাজ করা যাবে না, ওকে?
আচ্ছা ভাইয়া, আমি তো মাদ্রাসা বোর্ডের, আমার জন্য এই প্রশ্নগুলোকে প্রযোজ্য? হ্যাঁ ভাইয়া, তোমার জন্য প্রযোজ্য হবে। ওকে, ঠিক আছে। দেখো, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এটা তোমার হলো গিয়ে একটা ভাব সম্প্রসারণ। ভাই আমার কলেজের ম্যাম বলে সারাংশ আমাকে ফুল মার্ক। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, ফুল মার্ক দিবে ইফ ইউ রাইট ইন দ্যাট প্যাটার্ন, ইন দ্যাট কেস পাইতে পারো। ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, আর কি সারাংশ কমন করে দিবেন না? এগুলো তোমার হচ্ছে কি বেসিক, এখান থেকে ইনশাল্লাহ তোমার চলে আসবে। আমাদের ফাইনাল রিভিশন লাইভের আগে কিন্তু আমরা কি সাজেশন দিব, তখনও কিন্তু তোমরা আসলে পেতে পারো। ঠিক আছে। আচ্ছা, সো দেখো, এখানে হচ্ছে যেটা বলতেছিলাম, সারাংশ সারমর্মর ক্ষেত্রে যে বিষয়টা, ভাইয়া সারাংশ লিখবো, কিভাবে লিখবো দেখার নাই, দেখিয়েছি, তুমি মিস করেছো সাথে। পরে হলো কি আমি আরেকটা হলো কি জিনিস দেখাবো, তখন আরেকবার দেখে নিও। আচ্ছা, এবার আসো, আমার এই সাজেশনগুলো নিচ্ছিলাম। ওকে ভাইয়া, রচনা লেখার সময় আগে কি পয়েন্টসগুলো, এ কাজ কেন করবা? রচনা লেখার সময় আগে কেন পয়েন্টস দিবে? আগে পয়েন্টস দিতে হয় না। আচ্ছা, তোমরা এই পার্টটার কি স্ক্রিনশট নিয়েছো, যেটা বলতেছিলাম ভাব সম্প্রসারণের জন্য তোমাদের একটা হলো প্যারা আছে, সেই প্যারাটা হচ্ছে ভাব সম্প্রসারণ কিন্তু বেশি পেজ লিখতে হবে। ঠিক আছে। তোমার ন্যূনতম 6 থেকে 7 পেজ, ম্যাক্সিমাম তোমার 8 পেজের মতো কিন্তু তোমার লেখা লাগে ভাব সম্প্রসারণ। সো এত লং টার্ম ধরে ভাব সম্প্রসারণ লেখার চাইতে আমার মতে একটু শর্টলি তোমার সারাংশ সারমর্ম লেখাটা বেশি ভালো। ঠিক আছে। তাই একটু কাইন্ডলি এই বিষয়টা তোমরা মাথায় রাখবা। আচ্ছা, সো এরপর দেখো, গদ্যাংশের ভাব সম্প্রসারণ, ভোগে নয় ত্যাগেই প্রকৃত সুখ, এটা হলো কি একটা। সেকেন্ড হচ্ছে দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ, অথবা, মানে এখানে তোমার দুইটা টাইটেল, একটা দুর্নীতি জাতীয় জীবনে অভিশাপ স্বরূপ, এইটা একটা, আর আরেকটা হচ্ছে কি দুর্নীতি জাতির সকল উন্নতির অন্তরায়। যে কোনো টাইটেলই আসতে পারে, তোমার এটা হলো কি মাথায় রাখতে হবে। অ্যান্ড আমরা দেখি বিগত বছরগুলোর মধ্যে, খুব রিসেন্টলি বলতে গেলে চট্টগ্রাম বোর্ড এটা আসছিল, দিনাজপুর বোর্ডে এটা আসছিল, ময়মনসিংহ বোর্ডে 2বার আসছিল অলরেডি, অ্যান্ড ঢাকা বোর্ডের দিকে ওভাবে আসে নাই, সিলেট বোর্ডে হচ্ছে একবার আসছিল। সো আমি বলবো সিলেট, চট্টগ্রাম, দিনাজপুর, ময়মনসিংহ বোর্ডে যারা রয়েছে তারা একটু কাইন্ডলি এই টপিকটা ভালো করে পড়ো। ঠিক আছে। গেল, স্ক্রিনশট নিয়েছো তোমরা? এটার স্ক্রিনশট নিয়েছো? ভাইয়া স্লাইডে তো থাকবাই, এসএস কেন নিবা? আচ্ছা নিও না। এখন শোনো, তোমার শিক্ষক একটা কথা বলেছে, সে কথার পেছনে তো অবভিয়াসলি কোনো জাস্টিফিকেশন আছে, তাই না? সো তুমি যদি না নিতে চাও নিবা না, ইটস আপ টু ইউ। আমি কেন স্ক্রিনশট নিতে বলি, তার কারণটা হচ্ছে তোমাদেরকে একটা কথা বলবো। তোমার স্লাইডটা যখন হচ্ছে গিয়ে পাচ্ছ, তুমি জিনিসটা রেডিমেড পাইলা, তোমার হাতে তৈরি করে দেওয়া হয়েছে, তুমি জিনিসটা পাইলা। মানে তুমি রান্নার কথা চিন্তা করো, তোমাকে যখন তোমার আম্মু সকালবেলা সাপোজ নাস্তা দিল, আমি যেরকম আজকে দুপুরবেলা খিচুড়ি খেয়েছি। ঠিক আছে। সো আমি যখন খিচুড়িটা খেয়েছি, খিচুড়ি আর ডিম সিদ্ধ, সো বেসিক্যালি দিসে আমাকে খাইছি, চলে আসছি। আমি জানি না খিচুড়িটার মধ্যে কি কি ইনগ্রিডিয়েন্ট আছে। হ্যাঁ, মোটা দাগে আমি জানি ডাল চাল এগুলো থাকবে, এটা তো আমরা সবাই জানি। সো স্ক্রিনশট না নিলে যেটা হয়, তোমার সামনে যখন রেডিমেড জিনিসটা দেওয়া হবে, ইউনো ডাল আর চাল আছে, বাট এটা বাদে আরও যে কিছু ইনগ্রিডিয়েন্ট আমাদের খিচুড়ির মধ্যে ছিল, হয়তো তোমার পেঁয়াজ হলো একটু বেশি পরিমাণে দেওয়া হয়েছে, বা ডালটাকে একটু হয়তো বেশি পরিমাণে ভালোভাবে কষানো হয়েছে, এই বিষয়টা কিন্তু আমি জানতে পারবো না ওয়েন এভার আমি এটা রেডিমেড হাতে পাবো। রাদার দেন তুমি যখন স্ক্রিনশট নিচ্ছ, আমি ক্লাসের ফাঁকে ফাঁকে যা যা বলতেছি সেটাও তো আমার মাথার মধ্যে থাকে। আর একটা বিষয়, তোমার শিক্ষক একটা কাজ করতে বলেছেন, সেটা করতে তোমার অনীহা কেন? মানে অবভিয়াসলি কোনো কারণ রয়েছে। সো পার্টিকুলারলি ফার্দার আমি এই ধরনের প্রশ্ন তোমাদের কাছ থেকে চাই না। আচ্ছা, আগাই। সো এতটুকুই দুর্নীতি জাতীয় জীবন অভিশাপ স্বরূপ এবং দুর্নীতি জাতির সকল উন্নতি অন্তরা। আই হোপ স্ক্রিনশট নিয়েছো। এবার আগাই।
ওকে, এটা খুবই ইম্পর্টেন্ট ফর এনি টাইপস অফ হলো গিয়ে বোর্ড, ফর এনি টাইপস অফ হলো গিয়ে বোর্ড, সেটা হচ্ছে কীর্তিমানের মৃত্যু নাই, মানুষ বাঁচে তার কর্মের মধ্যে বয়সের মধ্যে নহে। এইটা দেখো কতবার আসছে, কত শতবার আসছে। ঢাকা বোর্ড 17, ঢাকা বোর্ডে এবার এটা আসার প্রবাবিলিটি অনেক বেশি। চট্টগ্রাম বোর্ড 19, তারপর এখানে যদি হলে আমি দেখি রাজশাহী বোর্ড 22, রাজশাহী বোর্ডও কিন্তু এটা এবার আসার পসিবিলিটি আছে। এর পাশাপাশি রাজশাহী বোর্ড 19ও কিন্তু হলো এটা আসছিল, ঢাকা বোর্ড 14 তো হলো এটা আসছিল। সো আমার কাছে মনে হয় ঢাকা বোর্ড এবং রাজশাহী বোর্ড তোমাদের কিন্তু এবার এই ভাব সম্প্রসারণটা আসতে পারে। এরপরে দেখি আত্মশক্তি অর্জনই শিক্ষার উদ্দেশ্য, এটা একটু আনকমন। অ্যান্ড ঢাকা বোর্ডের একটা বাজে স্বভাব হলো আনকমন কিছু জিনিস ঢুকিয়ে দেওয়া। সো এই বিষয়টা একটু মাথায় রেখো, ঢাকা বোর্ড থেকে এই প্রশ্নটা আসতে পারে, সেই এটা আনকমন, এটা একটু মাথায় রেখো। যারা হচ্ছে কি ঢাকা বোর্ডের বান্দারা আসো তারা একটু কাইন্ডলি লুক ইনটু দিস। ওকে বাবারা, আগাই। গদ্যাংশে ভাব সম্প্রসারণ দুর্জন বিদ্যান হলো পরিতার্য। বোর্ড ও সাল যশোর বোর্ড 11, কুমিল্লা বোর্ড 14তে আসছিল বেসিক্যালি। এটা মোটামুটি আর কি। সো এটা কি তোমরা স্ক্রিনশট নাও বা লেখো, যারা লিখতে চাও লিখেছি একটু কাইন্ডলি জানাও। ঢাকা বোর্ড 14 বালি ভুলে 104 না ভাই, আমি যশোর বোর্ডের। ওকে, যশোর বোর্ডের আমাদের কাব্য ভাই, ভাইয়া যশোর বোর্ড, সাবাস। ঠিক আছে, ঢাকা বোর্ডের বান্দারা পিডিএফ দিবে তাহলে বারবার এসএস দেওয়ার কথা বলেন কেন? হায় রে নোমান। আচ্ছা ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এটার রিপ্লাই দিতে আর আগ্রহী না। ওকে 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 ঠিক আছে, সিলেট বোর্ডে মানুষজন রয়েছে। ওকে ডান, আই থিঙ্ক এটা হয়েছে, এটা অতটা ইম্পর্টেন্ট না। আমরা দেখি কবিতাংশের ভাব সম্প্রসারণ। তোমাদের যে ভাব সম্প্রসারণগুলো রয়েছে, এটা আমি আগেও বলেছি এখন আবারও বলছি, ভাব সম্প্রসারণগুলো কিন্তু দুটি ভাগে বিভক্ত। একটা কি, একটা হচ্ছে তোমার কবিতার ভাব সম্প্রসারণ, আরেকটা হলো কি, আরেকটা হচ্ছে কি তোমার গদ্যের ভাব সম্প্রসারণ। আমরা এতক্ষণ গদ্যের যে ভাব সম্প্রসারণগুলো রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করেছি, এবার আমরা পদ্যের যে ভাব সম্প্রসারণগুলো হবে সেগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে? ওকে, এবার দেখো ফার্স্টে স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষ তারে পশু সইজন। এটা কিন্তু অনেক অনেক গুরুত্বপূর্ণ, ঠিক আছে? কয় পেজ লেখালেখা পড়া বলতেছি। দেখো সকল বোর্ড 2022-এ হলো এটা আসছিল, তারপর দেখতে পাই যে তোমার এখানে বেশ কিছু বোর্ড 18, সকল বোর্ড 2018-তে আসছিল। তারপর একটা আমি এর পাশাপাশি দেখতে পারি আরও অন্যান্য বোর্ড, রাজশাহী বোর্ড হচ্ছে কি তোমার 2022-এও কিন্তু এটা আসছিল। তাই আমি কিভাবে বুঝবো কোনটা সমাস ও পারিভাষিক শব্দের সাজেশন কি দিবেন না ভাইয়া? ভাই এটা এখন দিব না, এটা কিন্তু আরো পরে দিব, ঠিক আছে? এটা এখন না, একটু পরে দেব। ওকে, সো দেখো স্বদেশের উপকারে নেই যার মন, কে বলে মানুষের পশু সইজন। তোমরা এসএসসিতে বঙ্গবাণী কবিতাটা পড়েছো না? তোমাদেরকে একটা টোটকা বুদ্ধি দিই, আছো তোমরা কেউ? তোমাদেরকে একটা টোটকা বুদ্ধি দিব। টোটকা বুদ্ধিটা আমি তো আছি, আমি তো স্ক্রিনেই আছি মানিক। তোমাদেরকে একটা টোটকা বুদ্ধি দিই। টোটকা বুদ্ধিটা হচ্ছে বঙ্গবাণী কবিতাতে তোমার কিন্তু যে বাংলার যে বাণী রয়েছে, বাংলার যে ভাষা রয়েছে, সেটা নিয়ে আলটিমেটলি কথাবার্তা বলা হচ্ছে। এবার ওই বঙ্গবাণী কবিতা থেকে তোমরা তোমাদের পছন্দ মতো একটা দুইটা পংক্তি, বঙ্গবাণী কবিতা তোমাদের এসএসসির বইতে রয়েছে, একটা দুইটা পংক্তি এই ভাব সম্প্রসারণ লেখার সময় ভেতরে ভেতরে ঢুকাই দিবা।
সেটা তোমার ভাব সম্প্রসারণের নাম্বারটা ইনক্রিজ করতে অনেক বেশি হেল্প আউট করবে। বঙ্গবাণী কবিতা যেরকম হলো বলা হয়েছে যে বাংলার যে বাণী রয়েছে বা বাংলা ভাষা রয়েছে, নিজ ভাষার প্রতি যদি কারোর সম্মান না থাকে তাহলে আলটিমেটলি তার ওই দেশে থাকার দরকার নেই। সো তুমি বলতে পারো যে স্বদেশের প্রত্যেকটি উপাদানের প্রতি আমাদের শ্রদ্ধাশীল হওয়া উচিত। বাংলা ভাষা থেকে স্বদেশের যে নিজের ভাষা রয়েছে সেই ভাষা থেকে শুরু করে আমাদের যদি চিন্তা করি অন্যান্য সকল উপাদানে আমাদের মনোযোগ দেওয়া উচিত। এমন ক্ষেত্রে বঙ্গবাণী কবিতার কবি বলেছেন ডট 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 ডট, ঠিক আছে? এটা কিন্তু আলটিমেটলি খুবই তোমাদের জন্য ভালো হবে। ওকে, এই যে বঙ্গবাণী আব্দুল হাকিম। আর তোমাদেরকে একটা কথা বলি, আমার এই দীর্ঘ অলমোস্ট 5 ইয়ার্সের যে টিচিং প্রফেশন, এই শিক্ষকতার অভিজ্ঞতা থেকে আমি দেখেছি অনেক স্টুডেন্টদেরই একটা পার্টিকুলার কি বলবো ক্যারেক্টারিস্টিক্স আছে, সেটা হচ্ছে ভাব সম্প্রসারণগুলোর মধ্যে দে ডু নট ওয়ান্ট টু পুট এনি টাইপস অফ কোট। তারা কোনো কোটেশন দিতে চায় না। আমি জানি না কেন দিতে চাই না, বাট কোটেশন তোমার এন্টায়ার ভাব সম্প্রসারণকে অন্যান্য সকল ভাব সম্প্রসারণ থেকে অনেক বেশি আলাদা করে ফেলে এবং অনেক বেশি তোমার পার্থক্য করে তোলে। তাই সব কিছু মিলিয়ে আমি যে কথাগুলো বলতেছি তোমরা এই ধরনের কোটেশন অ্যাড করবা। অনেকেই বোর্ড ভিত্তিক সাজেশন চাচ্ছ, এটা অ্যাকচুয়ালি সেন্ট্রাল সাজেশন, এটা আসলেই তোমাকে অনেক হেল্প আউট করবে। ওকে, গেল আগাই সামনের দিকে। পরের অনিষ্ট চিন্তা করে যেজন নিজের অনিষ্ট বীজ করে সে বপন। বুঝতে পারছো? সবাই হলে একটা স্ক্রিনশট নিয়ে ফেলো এটা। ওকে, সবাই বুঝছো? ঠিক আছে, ডান। আগাই সামনের দিকে। এবার দেখি কবিতাংশের ভাব সম্প্রসারণ গ্রন্থগত বিদ্যার পরহস্ত ধন, নয় বিদ্যার নয় ধন হলে প্রয়োজন। তার মানে এখানে কি বলা হচ্ছে? গ্রন্থগত বিদ্যার পরহস্ত ধন মানে তোমার যে বিদ্যা রয়েছে সেই বিদ্যা আর তোমার যে ধন সম্পদ রয়েছে, নহে বিদ্যা নহে ধন হলে প্রয়োজন। যদি এমন হয় প্রয়োজনের সময় এগুলা কাজে আসতেছে না, তাহলে কোনোটাই হলে দরকার নেই। ফর অ্যান এক্সাম্পল, তুমি গিয়ে একজন ডাক্তার হয়েছো। সো তুমি একটা আউটিংয়ে গেছো, তুমি তোমার ফ্রেন্ড সার্কেলকে নিয়ে দূরে কোথাও গেছো, সাপোজ তোমরা কই যাবা, সাজেক গেছো। এখন সাজেক যাওয়ার পরে তোমার এক ফ্রেন্ড অসম্ভব অসুস্থ হয়ে গেছে অ্যান্ড সে মাথা ঘুরে পড়ে যে হাত পা হলো কেটে ফেলছে বা কিছু একটা হয়েছে। সো সবাই এক্সপেক্ট করতেছে অ্যাজ ইউ আর এ ডক্টর তোমার কি তাকে সেবা দেওয়া উচিত বা তুমি তাকে অ্যাটলিস্ট প্রাথমিক প্রতিবেদন দিতে পারবা। বাট ওই অসুস্থ হওয়া দেখে তুমি ফিট হয়ে পড়ে গেছো। সো ওইরকম একটা জায়গা থেকে বলতেছে এই ধরনের বিদ্যার অ্যাকচুয়ালি কোনো প্রয়োজন নাই যদি প্রয়োজনে তুমি কাজে না লাগাতে পারো। ওকে, ঠিক আছে। সো এতটুকুই। এবার আগাই সামনের দিকে। বিশ্রাম কাজের অঙ্গ, একসাথে গাঁথা নয়ন অংশ যেন নয়নের পাতা। নয়নের অংশ নয়নের পাতা, বিশ্রাম। তুমি যদি কাজ ভালো করতে চাও তোমার অবভিয়াসলি রেস্ট নিতে হবে, অ্যান্ড রেস্ট নেওয়ার কথাটার বেসিক্যালি এখানে বলা হচ্ছে। গেল। আচ্ছা, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো তোমরা, এটা একটা স্ক্রিনশট নিয়ে ফেলো। ওকে, এসএস ডান। সাজেশনই তো দিচ্ছি। আরে বাবা অবক্ষর তুমি কোথায় আছো? আচ্ছা, ঠিক আছে, আগাই সামনের দিকে। সো এরপর দেখি কবিতাংশের ভাব সম্প্রসারণ, সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে। এই যে তোমার কবিতাটা রয়েছে, এই কবিতাংশের ভাব সম্প্রসারণটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। তোমার এখানে সকলের তরে সকলে আমরা, প্রত্যেকে আমরা পরের তরে, এটা তোমরা অবশ্যই মনে রাখবা। এবং এটা এসছে ঢাকা বোর্ড 20, ঢাকা বোর্ড 19, যশোর বোর্ড 22-এ। তার মানে দেখো এটা কিন্তু এবারও ঢাকা বোর্ডের জন্য খুবই ইম্পর্টেন্ট। যশোর বোর্ড, সিলেট বোর্ড, সিলেট বোর্ডের জন্য কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ। পরপর
পর 2বার এসেছিল। এটা সকল বোর্ডের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? এটা একটু কাইন্ডলি তোমরা মাথায় রেখো, ঠিক আছে? ওকে, ঠিক আছে, ওকে, ডান। ইজি আছে দুইটা, এটা ইজি আছে। টেস্ট পেপার দেখো একজনে কিন্তু টেস্ট পেপার চলেও আসে। আচ্ছা ভাই, ভাব সম্প্রসারণ দিব, কয় পেজ লিখতে হবে? সেই ক্ষেত্রে হচ্ছে কি ভাব সম্প্রসারণ তোমার 7 থেকে 8 পেজ লিখতে হবে। 7 থেকে 8 পেজ আমরা ভাব সম্প্রসারণ লিখবো, ঠিক আছে? হোপফুলি বুঝতে পারছো। আগাই সামনের দিকে, এখন থেকে আমরা প্রবন্ধ রচনার যে সাজেশনটা রয়েছে সেই প্রবন্ধ রচনার সাজেশনটা দেওয়া শুরু করব। যদি হলো গিয়ে আমি চিন্তা করি, স্বদেশপ্রেম, দেশপ্রেম, স্বদেশপ্রেম ও বিশ্বপ্রেম, জাতীয় জীবনে স্বদেশপ্রেমের গুরুত্ব। এখানে তোমার অনেকগুলো নাম দেওয়া আছে। এইটা একটা নাম, এইটা একটা নাম, এইটা একটা নাম, লাস্টলি এইটা একটা নাম। ভাই একটা রচনা তোমার 4 ভাবে হলো গিয়ে এসেছে। আচ্ছা সাফিয়া বলতেছে ভাইয়া ভাব সম্প্রসারণ লেখার নিয়মটা দেখা দেন। ভাব সম্প্রসারণ দেখার কোনো নিয়ম নাই, যে কোনো একটা পেজের স্টার্টিং থেকে শুরু করবা, 8 পেজ লিখবা, শেষ, ঠিক আছে? অরিত্র চক্রবর্তী বলছে 7-8 পেজ এত কি লিখবো? না পড়ে গেলে তো আর কিছু লিখতে পারবা না, পড়ে গেলে লিখতে পারবা, যাতে পড়ে যাওয়ার জন্য সাজেশন দিয়ে দিলাম। এখন অরিত্র যদি না পড়ো তাহলে অ্যাকচুয়ালি আমাদের পক্ষ থেকে কিছু করার নাই। আচ্ছা ওকে, ঠিক আছে। সো আগাই সামনের দিকে, স্বদেশপ্রেম, দেশপ্রেম, স্বদেশপ্রেম হলো বিশ্বপ্রেম। দেখো এই যে প্রশ্নটি রয়েছে, এই প্রশ্নটা হলো, আচ্ছা মেহরিন বলে অনেক প্রশ্ন করতেছে, আমি দেখিনি তোমার প্রশ্নগুলো অ্যাকচুয়ালি। আচ্ছা সো দেখো এই যে স্বদেশপ্রেম যেটা রয়েছে, স্বদেশপ্রেমটা হলো গিয়ে আমি যদি চিন্তা করি, এটা কিন্তু আমাদের খুবই গুরুত্বপূর্ণ। বেশ কিছু জায়গায় হলো গিয়ে আমাদের প্রশ্নটা এসছে। বিশেষ করে আমি যদি বলি ঢাকা বোর্ডে জিনিসটা কিন্তু অনেক বেশি রিপিট হয়েছে, নাম্বার 1। অ্যান্ড এটার পাশাপাশি যশোর বোর্ডেও অনেক বেশি রিপিট হয়েছে। আমার কাছে মনে হয় যশোর বোর্ডের যে মানুষরা রয়েছে তাদের জন্য এই পার্টিকুলারলি স্বদেশপ্রেমটা খুবই বেশি গুরুত্বপূর্ণ, যেটা এতবার রিপিট হয়েছে। আর শুধুমাত্র তাই না, দিনাজপুর বোর্ডেও কিন্তু মোট 4 বার এটা এসছে। দিনাজপুর বোর্ডের মানুষজন যারা রয়েছে তারাও কিন্তু বিষয়টা দেখতে পারো। অর্নি ইসলাম বলতেছে বাংলা ক্লাসে কমেন্ট করবো না, রিপ্লাই পায় না। ভাই রিপ্লাইটা দেখবো কিভাবে? তোমাদের ফ্রেন্ডরা এত স্প্যাম করে এবং কমেন্টে সব কথাবার্তা বলে, গুরুত্বপূর্ণ জিনিসপাতি দেখতে পাই না। এক্সট্রিমলি সরি। অ্যান্ড যারা অলরেডি ঝামেলা করছো ওদেরকে সাইজ করে ফেলা হয়েছে, ব্যান করে দেওয়া হয়েছে। সো দে আর মিসিং দিস ইম্পর্টেন্ট ক্লাস যেখানে আমি সাজেশন দিচ্ছি। সো রেস্ট অফ যারা আছো প্লিজ বি কনসার্ন অ্যাবাউট দ্যাট। অ্যান্ড অর্নি এক্সট্রিমলি সরি ফ্রম আওয়ার এন্ড। অ্যান্ড তোমার যদি কোনো প্রশ্ন থাকে প্লিজ লেট মি নো। ভাইয়া মাদ্রাসার জন্য সাজেশন তো দিচ্ছি, এটা সেন্ট্রালি সকল বোর্ড ভিত্তিক সাজেশন হচ্ছে, ঠিক আছে? এটা সেন্ট্রাল সাজেশন হচ্ছে। এর মধ্যে যে সকল বোর্ডে যে জিনিসটা রিপিটেড এসছে আমি ওইটাকে জাস্ট আরেকটু ইম্পর্টেন্স দিচ্ছি। এটা বাদে এন্টায়ার সাজেশনটা ফর অল অফ ইউ ইনক্লুডিং মাদ্রাসা। বুঝতে পারছো? আচ্ছা ভাইয়া একটু সরেন, শীত যেভাবে সরতে বলতেছে, বকা দিচ্ছে আমাকে, সরছি। আচ্ছা ঠিক আছে, 23-এর ব্যাচের, হ্যাঁ কেন আসবে না, আসতেই পারে। গরমের উপরে কোনো রচনা আসার সম্ভাবনা নাই। আলামিন ব্যান না, ব্যান কি হতে চাও? এসএস ডান। ঠিক আছে, টেস্ট এক্সামে আসছিল দেখছো? ওকে আচ্ছা, এটা 20 না, সরি, এটা তোমার হবে কি বলে, ঢাকা বোর্ড হলো গিয়ে 21 হবে, পরবর্তীতে 21 হবে এটা।
আচ্ছা ঠিক আছে, আগাই আমরা সামনের দিকে। সো প্রবন্ধ রচনা অধ্যবসায়। অধ্যবসায়টা অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং পার্সোনালি আমার কাছে অধ্যবসায় অনেক ফেভারিট একটা হলো টপিক। আফরিন কি প্রশ্ন তোমার বলো? ঠিক আছে, 1 বছর আগেও এসএসের মানে বুঝতাম। আচ্ছা, রচনা কত পৃষ্ঠা বলবো? তোমাদের তো 8 পৃষ্ঠা শুনে গলা শুকিয়ে গেছে, রচনার কথা শুনলে তো তোমরা মানে হিটস্ট্রোক করবা। আচ্ছা ঠিক আছে, সো আমি ভাইয়া সব কিছু তো ঢাকার জন্যই বলেন, বরিশাল বোর্ডের জন্য কি বলবো? আচ্ছা আমি জানি না তোমরা কেন এই ধরনের মিসকমিউনিকেশনগুলো করতেছো, আমি কিন্তু এটা সবার জন্যই দিচ্ছ পারো। আচ্ছা আগাই, সবার কমেন্ট পড়তে গেলে ডিস্ট্রাক্টেড হয়ে যাচ্ছি। সো এখানে অধ্যবসায়ের কথা বলা হচ্ছে, অধ্যবসায় এবং ছাত্র জীবনে ও মানব জীবনে অধ্যবসায়ের গুরুত্ব, এই টপিকটা নিয়ে বেসিক্যালি আমরা এখানে কথাবার্তা বলবো। 3 ধরনের নামে আসতে পারে। অধ্যবসায় একটা নাম, অধ্যবসায় ছাত্র জীবনে একটা নাম, মানব জীবনে অধ্যবসায়ের গুরুত্ব এই একটা নাম। সো আমাদের এই 3টা নামের কথা মাথায় রাখতে হবে। সো বাচ্চারা একটু আমরা দেখি, আমরা এখানে এই কোশ্চেনটা কিন্তু অনেক বোর্ডে এসেছিল, দেখো কুমিল্লা বোর্ডে অনেকবার এসছে, সকল বোর্ডের জন্য আসছে। সো বেসিক্যালি সকল বোর্ড, ঢাকা, কুমিল্লা, রাজশাহী, দিনাজপুর, যশোর, বরিশাল, তারপর হচ্ছে ময়মনসিংহ, মাদ্রাসা, সিলেট, সকল বোর্ডের জন্য তো খুলনা তো নাই মনে হয়, হ্যাঁ হ্যাঁ, সকল বোর্ডের জন্য বেসিক্যালি তোমাদের এই যে প্রশ্নগুলো, এই যে অধ্যবসায়টা আছে, অধ্যবসায়টা কিন্তু গুরুত্বপূর্ণ, তাই এটা একটু আমাদের মনে রাখতে হবে। বুঝতে পারছি আমরা? ঠিক আছে, বুঝতে পারছি আমরা, ক্লিয়ার? এই যে আমাদের টেস্ট পেপারে দেখো জর্নাদের যে টেস্টটা হয়েছে, সেই টেস্ট পরীক্ষা অধ্যবসায় 27তম আসে, দেখো ও কিন্তু কমন পেয়ে গেছে এখান থেকে। এই 3টাকে আলাদা নাকি একই? একই, 3 টাইপের নামে আসতে পারে, বাট একই কন্টেন্ট লিখবা। দেখেন তো এখান থেকে দেন দেন, এত ইয়া করে লাভ নেই। আচ্ছা, সো এতটুকুই আর কি, আগাই সামনের দিকে আমরা এরপর দেখি প্রবন্ধ রচনা। প্রবন্ধ রচনাতে হলো কি আমরা পরবর্তী মানব কল্যাণে বিজ্ঞান স্টুডেন্টস, এই জায়গাটাতে একটা তোমাদের ক্যাচ আছে। ক্যাচটা হলো মানব কল্যাণে বিজ্ঞান, এই একই টপিক তোমার এতগুলো নামে আসতে পারে। বিজ্ঞানের জয়যন্ত্রা, বিজ্ঞান ও যন্ত্র সভ্যতা, মানব কল্যাণের বিজ্ঞানের অবদান। সো লাস্টেরটা বাদে বাকি যে 2টা তোমার নাম বললাম, এই 2টার নাম কিন্তু ডিফারেন্ট, বাট তোমরা কখনো এরকম নাম দেখে আসলে কনফিউজড হবে না, রাদার দেন এই নামগুলাকে বুঝবা যে একই জিনিস বলতেছে। তোমার হলো আগে যে মানব কল্যাণের বিজ্ঞান তোমরা যেটা পড়ে আসছো, সেটাকেই বেসিক্যালি এখানে বলা হচ্ছে। অ্যান্ড এই যে তোমার প্রবন্ধ রচনাটা ঢাকা বোর্ড 19-এ আসছিল, 17-তে আসছিল এবং 5-এ আসছিল, অনেক আগে। মানে এক কথায় মানব কল্যাণের বিজ্ঞান কিন্তু অনেক গুরুত্বপূর্ণ এবং যে কোনো ক্ষেত্রে চলে আসে। এটার পাশাপাশি তোমাদের হলো আরও কিছু আমি সাজেশন এখানে লিখে দিচ্ছি। এটা হলো কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, কৃষি ক্ষেত্রে বিজ্ঞান, আর আরেকটা হলো কি চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান। চিকিৎসা ক্ষেত্রে বিজ্ঞান, দেখো এই দুটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা যখন মানব কল্যাণে বিজ্ঞান পড়তে নিবা তখন পাশাপাশি এই দুটো হলো পড়ে ফেলবা, এটা কিন্তু তোমাদের আসার প্রবাবিলিটি আছে। ওকে স্টুডেন্টস, আমরা হলো যে দেখো বলতে বলতে কৃষিকাজের বিজ্ঞানটা আমি এখানে সাজেশনও দিয়ে রাখছি, এটাও কিন্তু তোমাদের পড়তে হবে, এটা আসলে গুরুত্বপূর্ণ। 2 টাইপের বিজ্ঞানের রচনা আমাদের পড়া লাগে। আচ্ছা, বর্তমানে একটু আগে এখন জিজ্ঞাসা করেছে যে গরমের উপর কোনো রচনা আসার প্রবাবিলিটি আছে কিনা। গরমের উপর রচনা আসার প্রবাবিলিটি নাই, কিন্তু পরিবেশ দূষণ
এই টাইটেলে আসতে পারে। বেসিক্যালি যে রচনাটা রয়েছে, রচনাটা মানে কি বলি, গরম যে হয়, গরমটা কেন হয়? গ্লোবাল ওয়ার্মিং এর কারণে, পরিবেশ দূষণের কারণে। আমরা গাছ কাটতেছি, পরিবেশ দূষণ করতেছি, কলকারখানাতে প্রচুর পরিমাণে কার্বন ডাইঅক্সাইড প্রোডাকশন হচ্ছে, আমরা কার্বন ডাইঅক্সাইড এমিশনের কোনো কাজ করতেছি না, উল্টা গাছ চাষ করা সাফা করা ফেলতেছি। তাই এরকম একটা জায়গা থেকে আমি যদি হলো গিয়ে চিন্তা করি, পরিবেশ দূষণ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তাই গরমের উপরে কোনো রচনা না আসলেও পরিবেশ দূষণ এই টাইটেলে কিন্তু রচনা তোমার আসতে পারে। ঠিক আছে, আই হোপ তোমরা এটাও হলো বুঝে ফেলেছো। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য খুবই কমন একটা জিনিস, এটা হলো গিয়ে প্রায় প্রত্যেক বছরই কোনো না কোনো জায়গায় চলে আসে। অ্যান্ড আমাদের বাংলাদেশ ন্যাচারালি খুবই বিউটিফুল একটা কান্ট্রি। সো এই রিলেটেড কোশ্চেন কিন্তু আসাটা জাস্টিফাইড। ওকে, তাই তোমাদের কাছে বলবো এটা একটু মাথায় হলো গিয়ে রাখতে। শুধুমাত্র তাই না, বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য রয়েছে, প্রাকৃতিক যে বৈশিষ্ট্য রয়েছে, এই বিষয়গুলো কিন্তু আমাদের কথাবার্তা হলো গিয়ে বলতে হবে। এরপর শ্রমের মর্যাদা। শ্রমের মর্যাদা হচ্ছে অনেক গুরুত্বপূর্ণ, এটা আমাদের হলো গিয়ে মাথার মধ্যে রাখতে হবে। কারণ শ্রমের মর্যাদা দেখা যায় যে তোমার অনেকগুলো বোর্ডে বিগত বছরগুলো আমরা দেখেছি। এবং শুধুমাত্র তাই না, শ্রমের মর্যাদা, শ্রমের মূল্য, জাতীয় জীবনের শ্রমের গুরুত্ব, সভ্যতা বিকাশের শ্রমের অবদান, পরিশ্রমের মর্যাদা, সবই আসলে একই জিনিস, একই নাম। ঠিক আছে, এটা আমাদের মাথায় রাখতে হবে। সো গেল মাদকাসক্তি ও প্রতিকার। মাদকাসক্তি ও প্রতিকার এটা এমন একখান রচনা, এটা এসএসসি থেকে এইচএসসি সকল জায়গায় আসে। এই যে এসএসসি 24 ব্যাচ, মিথিনের যে মামাতো ভাই, সেই মামাতো ভাইয়ের যে ব্যাচরা, ওদের ঢাকা বোর্ডে কিন্তু এই রচনাটা এসেছিল, মাদকাসক্তি ও তার প্রতিকার। ঠিক আছে, তাই এরকম একটা জায়গা থেকে এটা যেরকম এসএসসির জন্য গুরুত্বপূর্ণ, এইচএসসির জন্যও কিন্তু আমরা অনেক বেশি ইম্পর্টেন্ট দিয়ে পড়বো, এটা কিন্তু চলে আসতে পারে, মাদকাসক্তি ও প্রতিকার। ঠিক আছে, ওকে, ডান। সো দেখি বোর্ড, একজন যে বলছে একটা হচ্ছে বরিশাল বোর্ডে হলো গিয়ে আসলো না, দেখো এটা কি তোমার বরিশাল বোর্ড 2009, এটা ভুলে 20 দেওয়া হয়েছে, 21 হবে। বরিশাল বোর্ড 2000 হলো গিয়ে 9 এটা। তারপর হচ্ছে কি যে এখানে বরিশাল বোর্ড হলো গিয়ে 21-এ আরেকটা আছে, একটু মনোযোগ দিয়ে দেখো, তাহলেই কিন্তু তোমার বোর্ডেরটা পেয়ে যাবা। ঠিক আছে, ওকে। হ্যাঁ হ্যাঁ, আমি যেগুলো দেখিয়েছি আমাদের হলো গিয়ে মানে টার্গেটই কিন্তু এটা, এগুলোর মধ্যে কমন পড়া অলরেডি। তোমরা যদি কমেন্ট সেকশনে স্প্যাম বা একটু যদি জাতের কোনো মেসেজ দাও, তাহলে যেটা হলো গিয়ে দেখবা অনেকেই বলতেছে যে টেস্টে, ওদের টেস্ট পরীক্ষায় মাদকাসক্তি আসছে, ওদের টেস্ট পরীক্ষায় তোমার অধ্যবসায় আসছে, ওদের টেস্ট পরীক্ষায় স্বদেশপ্রেম আসছে। তার মানে আমরা যে সাজেশনগুলো দিচ্ছি, এই সাজেশন থেকে প্রশ্ন কমন পড়ার প্রবাবিলিটি রেট কিন্তু অনেক বেশি হাই। ঠিক আছে, কারণ এগুলো আমরা অনেক অ্যানালাইসিস করে বোর্ডগুলোর প্রশ্ন বুঝে তারপর হলো গিয়ে দিই। তো তোমরা অনেকেই বলছো না ভাইয়া বরিশাল নিয়ে কিছু বললেন না, ভাইয়া মাদ্রাসা বোর্ড নিয়ে কিছু বললেন না। আরে বাবা, যেগুলা দিচ্ছি সেন্ট্রালি দিচ্ছি, এখান থেকে কমন পাবা, একটু মন দাও, স্প্যাম অ্যান্ড আদার্স আকাজ না করে তোমাদের জন্যই বেটার, পরীক্ষার আর বেশি দেরি নেই। আচ্ছা, সো এরপর হলো জাতি গঠন নারী সমাজ। বর্তমান যুগে নারী সমাজের যে উন্নয়ন, এটা খুবই একটা বার্নিং টপিক। আমি বলবো না এটা অধ্যবসায়, শ্রমের মর্যাদা, মানব কল্যাণে বিজ্ঞান, কৃষিক্ষেত্রে বিজ্ঞান, এগুলোর মতো অনেক গুরুত্বপূর্ণ, বাট ইট হ্যাজ ফিউ ইম্পর্টেন্স। ওকে, সো আমাদের একটু এটা মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে যে স্লাইডের আমাদেরগুলো একটু মাথায় রাখতে হবে যাতে করে আমরা বুঝতে পারি। অ্যান্ড এই জায়গা থেকে আসলে প্রশ্ন আসতেও পারে, নাও পারে, বাট বর্তমান যুগে যেহেতু নারী সমাজের ডেভেলপমেন্ট নিয়ে অনেক কাজ করা হয়, তাই এটা একটু বেশি ইম্পর্টেন্ট, এটা আমরা মাথায় রাখবো। বাট অধ্যবসায় শ্রমের মর্যাদার মতো অত ইম্পর্টেন্ট না, আগে ওই রচনাগুলো পড়ে দেন এগেন হচ্ছে কি এটা পড়বে। ঠিক আছে, হ্যাঁ, আচ্ছা আগাই দেখি। বাংলাদেশের পড়াশোনার শুল্ক, এটা এরকম একটা, কে জানি একজন বলতেছিল যে কম্পিউটার বরিশাল বোর্ডে আসবে 100%, আমি জানি না ও কীভাবে তো শিওর হলো, বাট তথ্য প্রযুক্তি বাংলাদেশ এই টপিক দিয়ে তোমার রচনা আসতে পারে। গেল, এবার আমরা হচ্ছে কি সারাংশ কিভাবে লিখতে হয় সেটার একটা ডেমো তোমাদেরকে হলো গিয়ে দেখাবো। ঠিক আছে, আসো আমরা হলো গিয়ে ডেমোটা হলো গিয়ে চিন্তা করি। এখানে তোমার একটা দেওয়া হয়েছে, এই তোমার এন্টায়ার যে প্রশ্নটা, এটা ঢাকা বোর্ড 19, যশোর বোর্ড 16, কুমিল্লা বোর্ড 16, চট্টগ্রাম বোর্ড 17, ময়মনসিংহ বোর্ড 21,
তারপর হচ্ছে গিয়ে সিলেট বোর্ড 16, অন্যান্য বোর্ডও বেসিক্যালি আসছিল। তাই এই যে দেখো জাতি গঠনে নারী সমাজের ভূমিকা, সুরমাদের যে টেস্ট হয়েছে সেই টেস্টে আসছে। দেখো আমাদের যে সাজেশনটা তোমরা এখন হলো পাচ্ছ ঠিকই, বাট এখনও কিন্তু তোমাদের টেস্ট পেপার ওভাবে কিন্তু বাজারে হলো চলে আসে নাই, বা বাজারে তোমাদের কাছে থাকলেও টেস্ট পেপার বাদে আমরা যেভাবে অ্যানালাইসিস করেছি সেখান থেকেই দেখো তোমাদের কিন্তু কমন পাচ্ছ। সো এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হবে। আমার বইয়ে কিছু কিছু মিলছে না, এই ক্ষেত্রে কী করব? আচ্ছা রাজকুমার সাহেব, আপনার উদ্দেশ্যে বলি, সেটা হলো আপনারা যে ভুলটা করেন, আপনারা অনেকেই হয়তো যে পুরাতন কোনো বোর্ডের বই থাকে, বিশেষ করে বলতে গেলে এসএসসি যদি কোনো বোর্ডের বই থাকে, সেই বোর্ডের বইটা আপনারা হচ্ছে ফলো করতেছেন আপনার হলো কি বলে রচনার ক্ষেত্রে। সবসময় আমি তোমাদেরকে একটা সাজেশন দিব এইচএসসি ব্যাচ, সেটা হলো হায়াত মাহমুদ স্যারের যে বাংলা বইটা রয়েছে, হায়াত মাহমুদ স্যারের হলো বাংলা বই, এটা হলো তোমার 3টা খণ্ড আছে। এই 3টা খণ্ড যদি কারোর কাছে থাকে তাদের এগুলো সবই পাওয়ার কথা, ঠিক আছে? এটা একটু কাইন্ডলি হচ্ছে গিয়ে মাথায় রাখতে হবে। তানজিম, তুই মনে হয় আমার ক্লাসে প্রচণ্ড রকমের অমনোযোগী, তাই হলো আবারও এই একই প্রশ্নটা হলো করছো। আমি বারংবার বলেছি আমার এন্টায়ার ক্লাস সাজেশনটা মাদ্রাসা বোর্ড সহ সকল বোর্ডের জন্য অ্যাপ্লিকেবল, বাট তুমি শুনছো না। ওকে, সো আগাই সামনের দিকে সারাংশ স্টার্ট করব। কিভাবে সারাংশ লিখতে হয় আমি দেখিয়েছি, বাট এখানে আরও একটা হলো কি বিষয় আছে, একটা সারাংশ কয় সেন্টেন্সের ভিতরে লিখতে হবে। দেখো এক একটা দাড়ি মানে এক একটা সেন্টেন্স। এখানে একটা দাড়ি আছে, সেন্টেন্স 1, সেন্টেন্স 2, সেন্টেন্স 3, লাস্ট সেন্টেন্স 4। একটা সারাংশ সারমর্ম তোমার 3 থেকে 4 সেন্টেন্সে লিখতে হয়, এর চেয়ে বড় লেখা যাবে না। 3 থেকে 4 সেন্টেন্সে একটা সারাংশ এবং সারমর্ম তোমাদের কিন্তু লিখতে হবে। ওকে, ডান। সো গেল সারাংশ নিয়ে কিছু বলা নেই। সারমর্মর ক্ষেত্রে হলো গিয়ে সেম, এটা দেখতে পাচ্ছি যে মতিঝিল আইডল স্কুল অ্যান্ড কলেজে এসেছিল আমার স্কুল, ওই স্কুলে যে কলেজ সেকশন আছে সেই কলেজ সেকশনটা এসেছিল, এবং ঢাকার উত্তরার মাইলস্টোন কলেজও কিন্তু এই প্রশ্নটা হলো আসছিল। সো দেখি, ওকে ডান। একদা ছিল না জুতাচরণ যুগল, একটা হলো প্রশ্ন। তো একইভাবে দেখো তোমরা এখানেও 4 সেন্টেন্সের মধ্যে লেখা আছে, একটা সেন্টেন্স, 2টা সেন্টেন্স, 3টা সেন্টেন্স, 4টা সেন্টেন্স। মানে ইউজুয়ালি 3 সেন্টেন্স লেখাটা টাফ হয়ে যায়, বাট লিখতে পারলে একদম বেস্ট অ্যান্ড বেস্ট হয়, বাট না লিখতে পারলে 4 সেন্টেন্সের মধ্যে ইউ নিড টু ফিনিশ ইট। সো মোটামুটি এতটুকুই সারাংশ হয়ে গেল। এবার আমরা একটা ভাব সম্প্রসারণের ডেমো দেখব। যেখানে দেখিবে ছাই উড়াইয়া দেখো তাই, পাইলেও পাইতে পারো অমূল্য রতন। রাজশাহী বোর্ড 19, 2005, বরিশাল বোর্ড 2019-এ বেসিক্যালি কিন্তু প্রশ্নটা হলো গিয়ে এসছিল, ঠিক আছে? সো দেখি এখানে কিভাবে আমরা স্টার্ট করেছি। ফার্স্টেই তোমাদেরকে একটা কথা বলি, ভাব সম্প্রসারণ তোমরা 3 প্যারায় লিখবা। ভাব সম্প্রসারণ তোমরা 3টা প্যারায় লিখবা। এই 3 প্যারার চাইতে হচ্ছে গিয়ে তোমার কম লেখা যাবে না, আবার 3 প্যারার বেশিও করার দরকার নাই। 3 প্যারায় লিখবা ভাব সম্প্রসারণ, নাম্বার 1, নাম্বার 2 কোটেশন দিবা, নাম্বার 3 7 থেকে 8 পেজ লিখবা। যদি 8 পেজ লিখতে পারো ভালো, বাট না পারলে অ্যাটলিস্ট 7 পেজ তোমাদের লিখতেই হবে, ঠিক আছে? এটা কি তোমার, এটা হচ্ছে ভাব সম্প্রসারণ লেখার ফান্ডামেন্টাল নিয়ম। তোমাদের তো অনেকে তো স্ক্রিনশট নিতে অনীহা, আমি তাও একটু সরে যাচ্ছি, পার্টিকুলার এই পেজটা একটা স্ক্রিনশট নাও, বিকজ আমি এখানে কিছু নিয়ম লিখেছি, এটা করো। সব টেস্ট পেপারই সেম ভাইয়া, কোনো সমস্যা নেই। ওকে, ঠিক আছে ভাই। আমাদের কলেজের বাংলা লেকচারার বলছে কোনো প্যারা না দিয়ে ডিরেক্ট লিখতে। প্রিয়ন্ত, এটা ভুল হবে, কোনো প্যারা না দিয়ে ডিরেক্ট লিখলে খুবই ভুল হবে। যেরকম আমার এই জায়গাটাতে এই যে ছোট থেকে শুরু করে উচিত পর্যন্ত একটা প্যারা, এই পৃথিবী থেকে শুরু করে এখানে লাইন ব্রেক হয়ে গেছে স্লাইডে, যেহেতু তোমার দেখা যাচ্ছে যে পুরাটা কিন্তু একটা প্যারার মধ্যে হলো পড়তেছে। আবার শুধুমাত্র তাই না, এখানে আমি এটা কি করছি, এখানে কিন্তু আমি একটা কোটেশন দিয়েছি। কোটেশনটা কার সেটাও কিন্তু আমি এখানে উল্লেখ করে দিচ্ছি, যে
সাম্যবাদী কাজী নজরুল ইসলাম, মানে কাজী নজরুলের সাম্যবাদীর যে তোমার ইয়াটা রয়েছে উক্তিটা, সেই উক্তিটা এখানে দিয়ে দিয়েছি। আচ্ছা, কোটেশ্বর মানে মনীষীদের উক্তি, যে নজরুল ভাই আমাদের মনীষী একজন, এই মনীষীর একজন হলো উক্তি আমায় দিতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, মারিয়াম আলম বলতেছে আমি কি আপনার সাথে আছি? হ্যাঁ রে বাবা, আছেন তো, কোনো সমস্যা নাই। বাংলা সেকেন্ড পেপারের জন্য কি টেস্ট পেপার কিনতে হবে? কিনলে বেটার। ওকে, হ্যাঁ তোমার হচ্ছে কি এভাবেই তো লিখতে হবে। আর হলো গিয়ে 3 প্যারার চেয়ে তুমি অধিক প্যারা যেতে পারো, 4 প্যারা পর্যন্ত যেতে পারো, বাট 3 প্যারাটা করা ম্যান্ডাটরি। আমি বলেছি ম্যান্ডাটরি তোমার 3টা প্যারা করতে হবে। তুমি যদি এক্সট্রা আর 1-2 প্যারা অ্যাড করতে পারো, ইটস আপ টু ইউ, বাট একটা তোমার ইন্ট্রো এবং একটা কনক্লুশনের প্যারা অবশ্যই থাকবে, ঠিক আছে? শাওন বলছে ভাইয়া ভাব সম্প্রসারণ 1 পৃষ্ঠা লিখে ফুল মার্ক পেয়েছি কোচিংয়ে। আমি জানি না কোন কোচিংয়ের কথা বলছো তুমি ভাইয়া। ভাব সম্প্রসারণ, মূল ভাব, সম্প্রসারিত ভাব, মন্তব্য, এই 3টি প্যারা বেসিক্যালি আমরা বুঝে থাকি, বাট টাইটেলিং করা লাগবে না। ক্লাস কি ব্রেক হবে নাকি তাড়াতাড়ি ছুটি দিয়ে দেবে? ক্লাসে কোনো ব্রেক হবে না, ঠিক 5টায় ক্লাস শেষ হবে, বাট এর মধ্যে যদি আজান দেয় অবভিয়াসলি আজানের ব্রেক থাকবে, কেন থাকবে না? ওকে, ঠিক আছে। আগাই সামনের দিকে এখানে হলো গিয়ে দেখো এন্টায়ার যে ভাব সম্প্রসারণটি রয়েছে, ভাব সম্প্রসারণটি কিন্তু এখানে দেওয়া আছে। দেখো পুরো ভাব সম্প্রসারণটা আমরা হলো লিখেছি। এবার একটা প্রবন্ধ রচনা আমরা মানব কল্যাণে বিজ্ঞান, এটা নিয়ে হলো দেখবো। অনেক জায়গায় হলো গিয়ে এসেছিল তোমার হচ্ছে গিয়ে কুমিল্লা, কক্সবাজার, অনেক জায়গায় বেসিক্যালি এটা আসছে মানব কল্যাণে বিজ্ঞান। দেখো মানব কল্যাণে বিজ্ঞানে যখন আমরা আলোচনা করব, এখানে একদম স্টার্টিংয়ে ভূমিকাতেই আমি কিন্তু একটা কবিতার কিছু পার্ট যুক্ত করেছি। একটা কবিতা টাইটেলিং করলে কি সমস্যা হবে? রাজকুমার সাহেব বলতেছেন হ্যাঁ, তোমার টাইটেলিং যদি হচ্ছে গিয়ে করো তাহলে একটু প্রবলেম হবে। বন্যা বলতেছে ভাইয়া কারা এত হাসছে? আমি যে স্টুডিওতে ক্লাস নিচ্ছি, স্টুডিওর ঠিক বাইরের সাইডে আমাদের ট্রেনিং সেশন চলছে, আমাদের তোমাদের আমান ভাইয়া আছেন, সেখানে হলো গিয়ে ট্রেনিং নিচ্ছেন। সো দিস ইজ এখান থেকে কিছু হাসির আওয়াজ আসতেছে। আচ্ছা, হোয়াট এভার, আমরা হলো আগে আগাই সামনের দিকে। সো এখানে হলো দেখি যে ভূমিকার যেটা কথা যেটা বলতেছিলাম, তোমার ভূমিকার যে বিষয়টা, ভূমিকাতে তুমি যদি স্টার্টিংয়ে এই ধরনের কোনো উক্তি দিতে পারো বা হচ্ছে কবিতার যদি কোনো লাইন দিতে পারো, কবিতার যদি কোনো হলো লাইন দিতে পারো, হ্যাঁ ওয়ালি তুমি হচ্ছে গিয়ে করতে পারো, আমাকে ইনবক্স করতে পারো। আমার ইনবক্সে যদি কোনো কারণে অ্যান্সার না পাও, তাহলে 10ms এসএসসি এইচএসসি স্টুডেন্টস গ্রুপে মেনশন করো, মেনশন মি, ঠিক আছে? ঠিক আছে, আচ্ছা ডান। সো মোটামুটি এতটুকু তো গেল, আগাই আমরা সামনের দিকে। সো এরকম উক্তি বা কবিতার লাইনে তোমরা যদি রচনাটা শুরু করো, এটা কিন্তু খুবই ভালো একটা সিনারিও অ্যারাইজ করবে। আচ্ছা আচ্ছা, রাজকুমার কি খুলে বলবে এটা তো বুঝতেছি না। দেখি আগাই, ইংরেজি ভাষার প্রবাদ আছে নেসেসিটি ইজ দ্য মাদার অফ ইনভেনশন, প্রয়োজনের তাগিদেই আবিষ্কারের জন্ম। তার মানে তোমার আবিষ্কারটা তখনই হবে যখন তোমার প্রয়োজন হবে। আমি যদি হলো কি চিন্তা করি, সাপোজ এই যে আমি ক্লাসের মধ্যে পড়াচ্ছি, ক্লাসের স্লাইডটাকে আমরা চেঞ্জ করতেছি, এই যে এই স্লাইড চেঞ্জারটা দিয়ে, রাইট, এই স্লাইড চেঞ্জারটা দিয়ে। এখন সাপোজ সব কিছু আসে, স্লাইড চেঞ্জারটা নাই, আমার তখন বারবার কি করতে হবে? বারবার এটাকে হচ্ছে ক্লোজ করতে হবে। ক্লোজ করার পর পরের স্লাইডে হচ্ছে যাইতে হবে, তারপর আবার ফুল স্ক্রিন দিতে হবে, তারপর হচ্ছে তাও দেখি আসে না,
তারপর কিছু একটা করে এটাকে আনতে হবে। তো সব কিছু মিলায় আমার অ্যাকচুয়ালি স্লাইড চেঞ্জারটা প্রয়োজন ছিল, এটা ছিল আমার নেসেসিটি। এখান থেকে একজন আমাকে স্লাইড চেঞ্জারটা হলো গিয়ে বানাই দিছে, ঠিক আছে? তাই এটা এখানে মূলত বলা হচ্ছে, ঠিক আছে? তাই এটা একটু কাইন্ডলি তোমার মাথায় রাখবে। আর শুধুমাত্র তাই না, এটা রচনার ভূমিকা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। ভূমিকাটা একটু সুন্দর করে রাখার চেষ্টা করবে যদি পারো। ভূমিকার মধ্যে তোমার হচ্ছে কি একটা দুটো উক্তি বা পংক্তি অ্যাড করবা, বাট প্যারার মধ্যে আবার প্যারা করো না, আলাদা করে কোনো আবার তোমরা প্যারা করো না। একজন বলতেছে যে রাজকুমার সাহেব বলতেছে ভাইয়া আপনি বলেন টাইটেলিং করলে সমস্যা হতে পারে, তাই বললাম হ্যাঁ, ভাব সম্প্রসারণে টাইটেলিং করলে জিনিসটা আসলে সুন্দর দেখায় না। তোমরা এইচএসসিতে পড়ো ভাই, বড় হয়ে গেছো, ফ্র্যাঙ্কলি বলতে গেলে খুবই ফ্র্যাঙ্কলি বলতে গেলে এইচএসসি হতে পড়ো, অনেক বড় হয়ে গেছো, এত বড় বয়সে এরকম বাচ্চাদের মতো লেখা যায় না, টাইটেলিং না করাটাই বেটার, ঠিক আছে? অ্যান্ড টিচার এটা এক্সপেক্ট করে না যদি তোমার টাইটেলিং করবা। অ্যান্ড রচনার ক্ষেত্রে একটা কথা বলবো, রচনার যে পয়েন্টের নেমগুলো রয়েছে, সরি কি হলো, রচনার যে তোমার কি পয়েন্টারগুলো থাকবে, যেরকম ভূমিকা, কি পয়েন্টার যেগুলো থাকবে যেরকম ভূমিকা, বিজ্ঞান, বিজ্ঞান কি, বিজ্ঞান কীভাবে কাজ করতেছে, এগুলাকে আবার একত্রে শুরুতে লিখে দিও না। জাস্ট তুমি সুন্দর মতো কি করবা জানো, একটা নতুন পেজে আসবা, এসে লিখলা 10 নং প্রশ্ন উত্তর, টাইটেলটা দিলা, এরপর সাব টাইটেল দিলে একটা, নিচ থেকে লেখা শুরু করলা, আর একটা সাব টাইটেল নিচ থেকে লেখা শুরু করলা। সো হোয়াট আই ওয়ান্ট টু সে, একটা রচনা জাস্ট তুমি নর্মালি লেখা শুরু করে দিবা, আগে পিছিয়ে কিছু করার দরকার নাই। এবং এন্টায়ার যে তোমার রচনাটা রয়েছে সে রচনাটা একটু চেষ্টা করবা পংক্তি উক্তি এগুলো দিয়ে লিখতে। বুঝছি? সবাইকে বুঝছি? সবাইকে বুঝছি? সাকিব বলে হাতের লেখা যে এত স্লো সেটা তো আর জানতাম না, কত নম্বর প্রশ্ন সেটাই বলে লেখার টাইম পায় না। আচ্ছা, একজন বলছে টেস্ট পেপারে কোনটা, এনিথিং, লেকচার, পাঞ্জিরি, এনিথিং, কোনো সমস্যা নেই। ওকে, সবাই মোটামুটি বুঝতে পেরেছে। মারিয়া বলতেছে আন্ডারস্টুড, ভেরি গুড। সো এতটুকুই, প্রবন্ধ রচনাটা আমাদের মোটামুটি এখান থেকে শেষ করতে পারি। এখানে আলাদা করে পড়ানোর কিছু নাই, জাস্ট আমি একটা স্যাম্পল দিয়ে রাখছি। এই স্যাম্পলটা তোমরা যখন হলো দেখবা তখন হলো স্লাইড পাওয়ার পরে দেখে নিলে বেটার হয়। আচ্ছা, এই এন্টায়ার স্যাম্পলের মধ্যে একটা হলো গিয়ে ভুল আছে, সে ভুলটা কি একটু বলবো আমাকে? অ্যান্ড এই পেজটার মধ্যে একটা ভুল আছে, ভুলটা কোথায়? ছোট্ট একটা ভুল আছে, পয়েন্ট না করে লিখলে কিছু হয় না, বাট কাউকে দেখি না যে পয়েন্ট না করে লিখছে এমন। এখানে ভুলটা কোথায় বলো তো? এত অন্তর ভালো কাজ করতেছো, কমেন্ট করতেছো না, তাহলে তুমি মানে স্প্যামারদের দলে পড়তেছো না। থ্যাংক ইউ অন্তর। হ্যাঁ চলবে। এখানে একটা ভুল আছে, ভুলটা কি বলো তো? ভুলটা আমি পুরো স্লাইডের মধ্যেই রাখছি, আমি ভাবছিলাম যে তোমরা এতক্ষণ ধরে কেউ না কেউ হয়তো তুলবা, উপরে রচনার নাম দেয়। আরে না, আমি মাঝখানে চলে আসছি রচনা, এখন রচনার নাম দিয়ে কি করবো? প্রথমে ভূমিকা হবে। আরে এই প্যারাটায় একটা ভুল আছে, এই প্যারাটায়, আচ্ছা টু বি ভেরি স্পেসিফিক, এই প্যারাটায় একটা ভুল আছে। প্যারাটায় একটা ভুল আছে, ক্যাপশন, শুধু প্যারাটায় বাপ, শুধু প্যারাটায়, আরো মার্ক করে দিলাম। এই এন্টায়ার জায়গায় বানান ভুল বাদে কোনো একটা ভুল করা আছে। মায়াবী আন্ডারলাইন, কি আন্ডারলাইন করা নেই? মায়াবী, মায়াবী না মারিয়া কি জানি বললাম, মায়াবী মন। আচ্ছা অতন্দ্র, বললাম তো বানান। আরে বাবা, শুধু এই প্যারাটার মধ্যে একটা ইয়ে আছে, ভুল আছে। প্যারা নিচ থেকে লেখা শুরু করতে হবে, আখি, শিরোনাম হবে আন্ডারলাইন করা নাই ভাইয়া মায়াবী।
আচ্ছা ওকে, আই ওন্ট ডিনাই, আমি এক্সপেক্ট করি নাই তোমরা কেউ কারেক্ট অ্যান্সার দিবা, অ্যান্ড আই এম টু গ্রেটফুল টু আখি অ্যান্ড মায়াবী, তোমাদের অ্যান্সারটা সঠিক হয়েছে। সো আমি অ্যাকচুয়ালি এক্সপেক্ট করি না যে তোমরা এই অ্যান্সারটা সঠিক হয়ে দিতে পারবা। সবসময় একটা জিনিস ট্রাই করবা, এটা তো বুঝতে পারতেছো আমার এই জায়গাটাতে এই যে তোমার ইয়াটা রয়েছে কি বলে মানব কল্যাণে বিজ্ঞান, এটা হচ্ছে কি প্যারার নাম। একটা প্যারার নাম লেখার পরে সবসময় লেখাটা পরের লাইন থেকে শুরু করতে হবে। মানে এই যে তোমার প্যারার নামটা লিখবা, আন্ডারলাইন করবা, আন্ডারলাইন করে প্রাগৈতিহাসিক মনোভাব এখান থেকে লেখা না শুরু হয়ে লেখাটা শুরু হবে এখান থেকে। দিস ইজ দ্য ইউনিভার্সাল সিস্টেম। তুমি আমি আল্লাহর দুনিয়া যারা আছে 14 কোটি সবাই এই কাজটা করে। সো এরকম জায়গায় হচ্ছে কি আমি চিন্তা করি আমরা কি দেখব, আমাদের এই লাইনটা অবভিয়াসলি নিচে নামবে। সো দুজনকে দেখলাম, আখি আর মায়াবী মন, মনে হয় এটা মানে রিয়েল নাম না, হোয়াট এভার, এই যে দুইজন ওরা জিনিসটাকে লক্ষ্য করছে, আন্ডারলাইন করে এবং এক প্যারার নিচে লেখা, এক লাইন নিচে লেখা, এটা কাইন্ডলি তোমরা খেয়াল রাখবা, ঠিক আছে? থ্যাংক ইউ সো মাচ আখি আর মায়াবী। ও এই কথাটা আপনি বলেছেন, থ্যাংক ইউ আখি জিনিসটা মনে রাখার জন্য। দেখো আখি ভালো একটা মানুষ, মনে রাখছে। এই কারণে টেস্টে আমি মার্ক পাইনি ভাইয়া। হ্যাঁ আমি না তোমাদেরকে একটা সিম্পল কথা বলি, খুবই সিম্পল একটা কথা বলি। পরীক্ষক এই বান্দাটা 100-200 না 1000-2000 খাতা দেখেন। সো তুমি একটা রচনা অনেক ইফোর্ট দিয়ে লিখছো, ফাড়ায় ফেলছো লিখে, বাট তুমি এমনভাবে লিখতেছো শিক্ষক পড়তেই পারতেছে না কোনটা প্যারার নাম কোনটা প্যারার নাম না। রচনা লেখার নিয়ম অনুযায়ী প্যারার নাম দিতে হয়। সো শিক্ষককে অ্যাকচুয়ালি বুঝাইতে হবে, একটা শিক্ষকের পক্ষে লাইন বাই লাইন 1000-2000 খাতা দেখা সম্ভব না এই 1 মাসের মধ্যে বা 1.5 মাসের মধ্যে, ঠিক আছে? তাই সব কিছু মিলে শিক্ষকের চোখে যাতে পড়ে জিনিসটা, তাই আমার যে কাজটা করতে হবে সব সময় এক প্যারা নিচে করে লিখতে, এক লাইন নিচে লিখতে হবে। তখন শিক্ষক দেখবে আচ্ছা ঠিক আছে মানব কল্যাণের বিজ্ঞানের মধ্যে মানব কল্যাণের বিজ্ঞানের অবদান এরকম একটা পয়েন্ট আছে, আখি মেয়েটা এই পয়েন্টটা লিখছে বা মায়াবী মেয়েটা এই পয়েন্টটা লিখছে, ঠিক আছে? এটা একটু কাইন্ডলি মাথায় রাখতে হবে। প্যারার নাম মনে থাকা বানায় লিখবা, কোনো সমস্যা নেই। লেখা অসুন্দর নাম্বার কম পাই বোগাস কথা, আমার নিজের হাতের লেখা দেখছো ভাই? এটা কোনো লেখা? মানে আমার কথা বলছি, আমি যে ভুল ওয়ার্ডটা লিখছি এটা কোনো লেখা? মাত্রা উল্টা পাল্টা হয়ে গেছে। আমি যে কোনো লেখাই যখন লিখি মানে এটা কোনো লেখার জাতের মধ্যেই পড়ে না। এই যে আমি ইংরেজিতে একটা জিনিস দিচ্ছি, কোনো লেখার জাতের মধ্যেই পড়ে না। তুমি লেখা খারাপ এই জন্য নাম্বার কম পাও, ইটস অ্যান রং কনসেপ্ট। রাদার তুমি কীভাবে প্রেজেন্ট করতেছো, তোমার কন্টেন্টটা কীরকম সেটা ফ্যাক্টর, ঠিক আছে? আমার এই পচা হাতের লেখা যদি আমি এসএসসি এইচএসসি সব জায়গায় যদি A+ পেয়ে আসতে পারি, গোল্ডেন আমার থাকে, তাহলে তোমার কেন থাকবে না? থাকবে, ঠিক আছে? ওকে ঠিক আছে, আগাই সামনের দিকে। তো মোটামুটি এতটুকুই আমাদের প্রবন্ধ রচনার পাঠটুক শেষ আর কি, এখানে আলাদা করে পড়ার কিছু নাই। এবার আসলে আমরা সংলাপ নিয়ে দেখব। বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা করো। সংলাপ অ্যাকচুয়ালি যে জিনিসটা হয় তোমার, হ্যাঁ তাজরিন খুব ভালো কথা বলছো, ফারহান ভাই হাতের লেখা আসলে অনেক সুন্দর। আমার নিজেরই মাঝে মাঝে মনে হয় মানুষের কাছে যে বলি ভাই আপনার হাতের লেখাটা সুন্দর কেমন, ভাই হাতের লেখা আসলে অনেক সুন্দর। আচ্ছা সো আমি যেটা হলো চিন্তা করি বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে দুই বন্ধুর মধ্যে সংলাপ রচনা। এই যে তোমার সংলাপ রচনার বিষয়টা রয়েছে এখানে, তোমার কয়েকটা সাজেশনগুলো আমি লিখে দিচ্ছি। বানিয়ে বন্ধুর নাম দিতে হবে যদি প্রশ্নে না থাকে। কোলন এক সারিতে দিতে হবে, কি বুঝাচ্ছি? লাস্টেরটা আমি একটু বুঝাই, দেখো আমার যে এইটা রয়েছে এটার মধ্যে কোলনগুলা, দেখো এই কোলনগুলা
হয়তো এক সারিতে একটু কিন্তু মিসম্যাচ হয়েছে, বাট তুমি ট্রাই করবে কোলনগুলো এক সারিতে দেওয়ার জন্য। এটা অ্যাকচুয়ালি তোমার নাম্বারটাকে পিক করতে অনেক হেল্প করবে। এদিক সেদিক হয়ে গেলে লেখা বুঝতে তোমার হলো গিয়ে একটু ঝামেলা হয়ে যায়, ঠিক আছে? পরীক্ষার প্রশ্নে যদি তোমার বন্ধুর নাম না দিতে হয়, তখন তোমার যে করিম, রহিম এটা কমন নাম দিয়ে লিখবা, ঠিক আছে? তাহলে আলটিমেটলি হয়ে যাবে। সো মোটামুটি হলো কি এতটুকুই তোমাদের এই পত্র লিখন নিয়ে। কারো কি কোনো প্রশ্ন আছে? এখানে 2টা পত্র লেখার স্যাম্পল দেওয়া আছে, এটা পড়লে ইনশাল্লাহ হবে। সত্যিকারই লেখার উপরে নাম্বার দেয়। অনেকেই বলে হাতের লেখা সুন্দর হলে নাকি নাম্বার বেশি পায়। হাতের লেখা সুন্দর হলে তো অবভিয়াসলি একটা অ্যাডভান্টেজ থাকে। হয়তো তোমার হাতের লেখা সুন্দরের কারণে একজন পেয়েছে 90, তুমি পেয়েছো 85, এরকম হতে পারে। বাট একটা ফ্যাক্টর কি, মানে তোমার হাতের লেখা পরিষ্কার হওয়া জরুরি। আমি যখন খাতায় লিখি আমার হাতের লেখা কিন্তু পরিষ্কার থাকে, ঠিক আছে? মানে পড়া যায়, পড়ার যোগ্য থাকতে হয়, সেটাই সুন্দর হাতের লেখা। পড়ার যোগ্য এমন হাতের লেখাই সুন্দর হাতের লেখা, বুঝছি? আচ্ছা, সো কত পেজ লিখবা এটা তোমার হচ্ছে পেজের চাইতে যে জিনিসটা হলো এখানে মাথায় রাখা দরকার, সংলাপগুলা কত জোড়া সংলাপ হবে। সো 12 থেকে 15 জোড়া। সাপোজ তুমি 12বার কথা বলতেছো, তোমার ফ্রেন্ড 12বার কথা বলতেছে, 12 থেকে 15 জোড়া সংলাপ লিখলেই হবে। ভাইয়া লেখা স্লো, রচনা 5 ও স্লো, লেখা স্লো, রচনা 5 পৃষ্ঠাও লিখতে পারি না, ফাস্ট করতে হবে? নো ওয়ে। রচনা তোমার অ্যাটলিস্ট তো 12 থেকে 14 পৃষ্ঠা লিখতেই হবে। রঙিন কলম ব্যবহার করবা নামের নামের নিচে না, রঙিন কলম দিয়ে নামটা লিখবা। আর নামগুলো নীল কালি দিয়ে লিখতে হবে, কেমন না? নাম তোমার নীল কালি দিয়ে লিখতে হবে, বুঝছি? কীভাবে ফার্স্ট করবার লেখা বেশি বেশি প্র্যাকটিস করে। আচ্ছা, ক্লাসের বেশি সময় নেই, 20 মিনিটের মতো সময় আছে, আগাই আমরা। সংলাপ লেখা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? এনি ওয়ান অফ ইউ? সংলাপ লেখা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সংলাপ বানাই লিখতে হয়, এই জন্য সংলাপ নিয়ে আলাদা করে কোনো সাজেশনও নেই, সংলাপ বানাই লিখতে হয়। লেখা ভাইয়া বলে নাই নিজের নাম লিখে এক্স ওয়াই লেখা লিখতে হবে, বুঝি নাই। শিপ্রা সংলাপ লিখবা, ক্ষুদে গল্প না। ক্ষুদে গল্প ভাই, আমাকে একটা কথা বলো, কবিরা যখন সাহিত্য রচনা করতো ওরা একটা কাম প্লেস খুঁজতো। এই যে কাজী নজরুল ইসলাম, এই যে এই মানুষটা আছে, এই মানুষটার তো কলকাতায় বিশাল তোমার জমিদারিত্ব, রাইট? তিনি সাহিত্য রচনার জন্য কুষ্টিয়ার শিয়ালদহতে তার যে হলো গিয়ে জমিদারি আছে সেখানে সে আসতো। সে কুষ্টিয়ায় কলকাতা থেকে কুষ্টিয়ায় এসে সে সাহিত্য রচনা করতো। তার কারণ তার একটা ঠান্ডা পরিবেশ লাগবে, শান্ত মাইন্ড লাগবে। ক্ষুদে গল্প এক একজনেরটা এক এক রকম হবে, অ্যান্ড আলটিমেটলি এটার জন্য তোমার একটা কাম মাইন্ড দরকার, শান্ত একটা মাইন্ড দরকার। পরীক্ষার হলে তোমার মাইন্ড কি শান্ত থাকবে? একে তো পরীক্ষার প্রেশার, তার উপরে পরদিন কি পরীক্ষা হবে। দুঃখিত, কোন একটা প্রবলেম হয়েছে মনে হয়। একে তো হচ্ছে তোমার পরীক্ষার চিন্তা, তারপর পরের পরীক্ষা নিয়ে টেনশন 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 আর হাবিজাবি থাকে। তো সব কিছু মিলায় তুমি কিন্তু একটা কাম মাইন্ডের মধ্যে থাকবা না। তাই পরীক্ষা হলে খুঁতে গল্প লিখে ভালো নাম্বার অর্জন করা পসিবল না, সংলাপ লিখে ভালো নাম্বার অর্জন করা যায়। তা আই প্রিফার রাইট ডায়ালগ। ভাইয়া নজরুলের মতো রবীন্দ্রনাথ ঠাকুর, হ্যাঁ হ্যাঁ অবভিয়াসলি সবাই একই হবে। ঠিক আছে, হ্যাঁ বোর্ডেই কালার কলম ব্যবহার করতে হবে, শুধুমাত্র পেন, শুধুমাত্র হচ্ছে সরি পেন বলতে শুধুমাত্র তোমার ব্লু পেন। ডান। সো মোটামুটি এতটুকুই। সংলাপ লিখন নিয়ে কারোর কি কোনো প্রশ্ন আছে? সংলাপ লিখন নিয়ে ভাইয়া দুইটার নাম কি আলাদা আলাদা কালার না, দুইটা নীল কালি দিয়ে লিখবা। পরীক্ষার খাতে মার্জিনে কখনো কালার করা যায় না, মার্জিনে কখনো কালার করবে না, মার্জিন জাস্ট নর্মালি পেন্সিল দিয়ে লিখবা বাবা, আর কিচ্ছু না, ঠিক আছে?
বুঝতে পারছো? পরীক্ষার খাতায় দুই রকম, ব্লু অ্যান্ড ব্ল্যাক। আচ্ছা, সংলাপ নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? ভাইয়া আমার কমেন্ট দেখেও পড়ছে না, বন্যা কি বললা? তোমার কমেন্টটা মাত্র দেখলাম আমি। আচ্ছা ভাইয়া, আমার লেখা অনেক ছোট, এক পেজে 18 লাইন, এটা আসলে বেশি ছোট। এক পেজে তোমার 15 লাইন লেখা ট্রাই করো, 15 থেকে 16। আচ্ছা ঠিক আছে ভাইয়া। কানে কানে কি যেন বললেন, মানে যিনি তোমাদের লাইভ ক্লাসটা এন্ড করে ওনার একটু নিচে যেতে হচ্ছে, তাই উনি বলছে যে ভাই লাইভ ক্লাসটা আপনি এন্ড করেন, ক্লাস যদি শেষ হয়ে যায়, এটাই বলছে। আচ্ছা, সো এতটুকুই। সংলাপ কত পেজ না, সংলাপ তোমার 12 থেকে 15 জোড়া লিখতে হয়, 12 থেকে 15 জোড়া। ভাইয়া সব জায়গায় হেডলাইনে কালার কলম ইয়াস যাবে, ব্লু পেন। ওকে, পেন দিয়ে, পেন কিংবা কোনো কালারফুল কিছু দিয়ে মার্জিন করা যায় না, মার্জিন করতে হয় তোমার পেন্সিল দিয়ে। কালার তো এত কিছু না, জাস্ট ব্লু কালার ইউজ করবা। আচ্ছা ওকে, আই থিঙ্ক আমি যদি হলো গিয়ে চিন্তা করি, তোমরা মোটামুটি বুঝতে পারছো, আগাই সামনের দিকে। বেশ কিছু সংলাপ আছে, তোমার পড়ে নিও এটা। আচ্ছা, এবার হলো খুদে গল্প। মোটামুটি খুদে গল্প পড়লেই কিন্তু আমাদের আজকের যে ক্লাসটা আছে, আজকের ক্লাসটা হলো কি শেষ হয়ে যাবে। আচ্ছা, সাফিয়া বলতেছে 12 থেকে 15 হ্যাঁ, নামাজের গল্প, নামাজের বিরতি আমি এখনই দিব, খুদে গল্প পড়ানোর আগেই দিব, 10 মিনিটের ব্রেক থাকবে। আচ্ছা, সাফিয়ার বিষয়টা বলি, 12 থেকে 15 জনা বলতে, সাপোজ সাফিয়া আর হলো কি তুষার, ওদের মধ্যে একটা সংলাপ হচ্ছে। তো সাফিয়ার 15টা সংলাপ থাকবে, তুষারের 15টা সংলাপ থাকবে, তাহলে কত? 30টা, তারপরে 15 জোড়া সংলাপ হলো, ঠিক আছে? মানে এক একটা পার্সনের এক একটা করে হচ্ছে তোমার সংলাপ থাকবে। ওকে, তো এরকম করে 15টা সাফিয়া আর তুষারের মধ্যে ডায়ালগ হচ্ছে বা সংলাপ হচ্ছে। সাফিয়া 15 বার কথা বলবে, তুষার 15 বার কথা বলবে, এক কথায় 30 বার থাকলেই হবে। এবার কি বুঝতে পারছি জোড়ার বিষয়টা? জোড়ার বিষয়টা বুঝতে পারছি? সংলাপ টোটাল 4-5টার মতো আছে, দেখে নিও। জোড়ার বিষয়টাকে বুঝতে পারছো? ওকে, শিপ্রা বুঝতে পারছে। হ্যাঁ, এখন আমি আজানের ব্রেক দিচ্ছি, ঠিক এই মুহূর্তে ঢাকার মহাখালী থেকে আমি ক্লাস দিচ্ছি, এবং মহাখালীতে হলে আজান দিচ্ছে আসরে 4টা 45 বাজে। তোমাদের আসরের নামাজের জন্য ব্রেক থাকবে 10 মিনিট, ঠিক 4টা 55-তে আমি আবার ক্লাস শুরু করব। সো সি ইউ অ্যাট 4:55 PM। 10 মিনিট নামাজ বিরতি। ক্লাস আবার 4টা 55-তে শুরু হবে। ওকে, আচ্ছা মেহেরিন, সর্বনিম্ন না 12 থেকে 15 জোড়া, 12 থেকে 15-র মধ্যে থাকতে হবে, দ্যাটস ইট।
হ্যালো কামরুন্নেসা, আমি এসেই তোমার কমেন্টটা পেলাম। তোমরা খুবই সুন্দর একটা কমেন্ট করেছো। ইয়েস, এটাই করতে হবে বেসিক্যালি। সারমর্ম লিখলে উত্তরের প্রথমে কিছু কবিতার অংশ লিখবা, তারপর হলো খাতার মাঝখান থেকে লেখা শুরু করবা, বুঝছি? ওকে, সো আমাদের ক্লাসের বেশিক্ষণ সময় নাই, ক্লাসটা আমি শেষ করে ফেলবো। ম্যাক্সিমাম আর 10 মিনিটের মতো যাবে, তার আগেও হলো শেষ হয়ে যেতে পারে। সো আমি চাচ্ছিলাম যেহেতু নামাজের টাইম হয়ে আসে, নামাজের ব্রেকটা দিয়েই দিই। তো আচ্ছা, ঠিক আছে, আসো আমরা আগাই তাহলে সামনের দিকে। সো বেসিক্যালি আমি যদি হচ্ছে গিয়ে বলি ক্ষুদে গল্প। ক্ষুদে গল্পের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে প্রথম দিকে কয়েকটা সেন্টেন্স লোকে দেওয়া থাকে। সাপোজ এই কটা সেন্টেন্স দেওয়া থাকলো, এখান থেকে তোমার হচ্ছে গিয়ে বানাতে হয়। ক্ষুদে গল্পর যে বিষয়টা, ক্ষুদে গল্পর বিষয়টা হলো অবভিয়াসলি তোমার হলো সম্পূর্ণ যে গল্পটা রয়েছে গল্পটা নিজের মতো করে বানিয়ে লিখতে হয়। তবে কয়েকটা টপিক যেরকম হলো গিয়ে ভাষা আন্দোলন, মুক্তিযোদ্ধা, বাংলাদেশের মুক্তিযুদ্ধ, তারপর হচ্ছে গিয়ে সামাজিক নানান রকম সমস্যা হতে পারে, অ্যাসিড নিক্ষেপ হতে পারে, তারপর হচ্ছে গিয়ে পারিবারিক এবং সামাজিক যে সকল বিষয়গুলো রয়েছে সেগুলো মনে কোনো টপিক হতে পারে। এইগুলো টপিক নিয়ে কিন্তু আসলে আমাদের একটু পড়াশোনা করতে হবে। আমি এন্টায়ারলি বেশ কিছু করে ক্ষুদে গল্প দিয়েছি, তার চেয়ে নরকই ভালো এরকম একটা টাইটেল একটা ক্ষুদে গল্প দিয়েছি, গুজব টাইটেলে একটা ক্ষুদে গল্প দিয়েছি। আচ্ছা, সবকিছু মিলে এখানে একটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টাইটেল। গল্পের টাইটেল ভাই, ইউ কান্ট ইভেন ইমাজিন একটা গল্পের টাইটেল কতটা গুরুত্বপূর্ণ। দেখো, যখন লিখবা তার চেয়ে নরকই ভালো, ফার্স্টে কিন্তু তুমি একটু বলবো হ্যাঁ নরক ভালো, কেন নরক ভালো, কি বলতেছে, হোয়াট ডাজ ওয়ান্ট টু সে, ভাইয়া এখানে কি বলতে চাচ্ছে। সো এরকম একটা জায়গা থেকে আমাদের যে বিষয়টা মাথায় রাখতে হবে, টাইটেলটা লুক্রেটিভ বা আকর্ষণীয় হওয়া দরকার। আকর্ষণীয় টাইটেল, আকর্ষণীয় টাইটেল হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এই বিষয়টাই মূলত এখানে বলা হচ্ছে। ঠিক আছে, এইগুলো ক্ষুদে গল্প লিখবো না তাই মনোযোগ দিচ্ছি না। এগুলো লেখার নিয়ম তো আমি আজকে তো শিখাই ফেলছি ভাইয়া। আমি যেভাবে ক্লাসে স্লাইডে দিয়েছি এটাই তোমার লেখার নিয়ম। আমি তো লেখার নিয়ম আজকে শিখিয়ে ফেলেছি। আর একটা কথা বলছি, টাইটেলটা লেখার মধ্যে এখানটা লেখার একটা নিয়মই আছে, টাইটেলটা তোমার অ্যাট্রাকটিভ হতে হবে, দ্যাটস ইট। অ্যান্ড এতটুকুই মূলত। আচ্ছা, সো ক্ষুদে গল্প নিয়ে কারো কোনো প্রশ্ন আছে? সংলাপ না ক্ষুদে গল্প? সংলাপ লিখতে হবে, ক্ষুদে গল্প লিখো না ভাই, প্যারা আছে অনেক অনেক প্যারা। সংলাপ 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 লিখবা। কারোর কোনো প্রশ্ন? স্যার খুদে বার্তা কি খুদে বার্তা না খুদে গল্প, কোনটা? বইয়ের মতো হুবহু না, নিজের মতো করে লিখতে হবে, যাই লেখো নিজের মতো করে লিখবা। সংলাপ কত পেজ না বাবা, বারবার বলতেছে 12 থেকে 15 জোড়া। হ্যাঁ, সংলাপ 2টা আর স্মরণস স্মরণস 5টা পেয়েছি, বুঝি নাই। না ভাইয়া কোশ্চেন নাই, ঠিক আছে। তোমাদের এক ছোট্ট বন্ধু একটা প্রশ্ন করেছে, প্রশ্নটা হচ্ছে সারাংশ লেখার নিয়মটা, যদিও ক্লাসে দেখাইছিলাম, হয়তো সে মিস করছে সামহাও। এই যে তোমার সারাংশ বা সারমর্ম বেসিক্যালি এভাবে লিখতে হবে। ফার্স্টে কোশ্চেন মার্ক দিবা, তারপর কিছু হলো পার্ট এখানে লিখবা, মানে তোমার যে সারাংশটা রয়েছে সেই সারাংশের কিছু পার্ট উপরে লিখবা, অ্যান্ড লাস্টে সারাংশ বা সারমর্ম টাইটেলটা দিয়ে লেখা শুরু করবা। এভাবে লিখলে 8 থেকে 9 মধ্যে পাবা। বুঝতে পারছো? ক্ষুদে গল্প কত পৃষ্ঠা দিতে হবে? তোমার 5-6 পৃষ্ঠাই এনাফ, 5-6 লাগবে না, 4 থেকে 5 পৃষ্ঠাই এনাফ। বাট ক্ষুদে গল্প লিখো না, আমি তোমাদের কাছে রিকোয়েস্ট করতেছি, লাভ নাই। হ্যাঁ, সাদিয়া সিনহা বলো, সঞ্জিতা সিনহা বলো, কি তোমার প্রশ্ন? সারমর্ম পুরো কবিতার পাঠের অংশ লেখা লাগবে কি? নট নেসেসারিলি, লেখা লাগবে না। কারোর কি আর কোনো প্রশ্ন আছে? আমাদের ক্লাস কিন্তু আলটিমেটলি শেষ। এই জায়গাটা নিয়ে সবাই ক্লিয়ার? কারোর আর কোনো প্রশ্ন আছে? পয়েন্টসগুলো আগে সিরিয়ালি লিখো না সিনহা, এটা লেখা উচিত না। থ্যাংক ইউ সো মাচ মুনিয়া, ময়না, সরি, থ্যাংক ইউ সো মাচ ময়না। ক্ষুদে গল্প কয় পৃষ্ঠা? 4 থেকে 5। ক্ষুদে গল্প 4 থেকে 5।
4 থেকে 5। আচ্ছা ভাইয়া, সংলাপ দুইটা কেন? শুধু সংলাপ, এখানে সংলাপ বেসিক্যালি তোমাদের বানায় লিখতে হবে। তো এখানে কিছু কনসেপ্ট আমি শেয়ার করছি, দ্যাটস ইট। মানে এইটা অ্যাকচুয়ালি তোমার সাজেশনেরও কিছু নাই, আমার লিখে দেওয়ারও কিছু নাই। তোমরা প্লিজ কেউ সংলাপ মুখস্থ করে যায় না, সংলাপ বানায় লিখবা, নিজের ক্রিয়েটিভিটি ইউজ করবা। আচ্ছা, খুদে গল্পে রিডিকুলাস, ঠিক আছে, আপনি সংলাপ বানায় লিখবো, হ্যাঁ। আচ্ছা ভাইয়া, পারিভাষিক শব্দ কি বিগত, আচ্ছা পারিভাষিক শব্দ, সমাস, তারপর হচ্ছে কি বানান, শুদ্ধ বানান শুদ্ধিকরণ, এগুলো বিগত 4 বছরের 4 থেকে 5 বছর প্রশ্ন সমাধান করলে কমন পাবা 110% তোমরা কমন পাবা, ঠিক আছে। ভাব সম্প্রসারণ লেখার কোনো নিয়ম নেই, যে কোনো পেজের জায়গা থেকে শুরু করতে হবে। 3টা প্যারায় লেখা বাঞ্ছনীয়, 3-এর একাধিক প্যারা যেতে পারো, অ্যান্ড অবভিয়াসলি ভিতরে কোটেশন দিতে হবে। দরখাস্ত কোনো 2 পৃষ্ঠা লেখা যদি 1 পেজে না ধরে, আমি এটা দরখাস্তের ক্লাসে বলেছিলাম, তারপর তোমরা আমাকে অনেকে ধরে মারতে যাচ্ছিলা, ভাই আমি এত বছর ধরে 1 বছর 1 পৃষ্ঠা লিখে আসছি, আপনি কেন 2 পৃষ্ঠা লিখতে বলতেছেন? তোমরা বেশ আমাকে মারতে চাচ্ছিলা, বাট পরে হলো কিভাবে কি হয় জানি আমি আর মার খেলাম না। যাই হোক, আমি তো তোমাদেরকে হলো বলে দিই, সাপোজ এটা হচ্ছে তোমাদের পরীক্ষার খাতাটা, যদি তোমাদের এরকম কোনো প্রবলেম হয়, ইন দ্যাট কেস তোমরা যে কাজটা করতে হবে, মুখোমুখি একটা পেজে যাবা, এখানে হলো তোমার আবেদনপত্র লেখা শুরু করবা। যদি 1-2 পেজ তোমার লেখা বাকি থাকে, এখানে যাবা, ঠিক আছে, অল্প একটু যদি বাকি থাকে এখানে যাবা। সো ম্যাক্সিমাম তোমার 2 পেজের মতো, এর চেয়ে কম পেজ মানে 1 পেজের মধ্যে লিখতে পারলে বেটার, না আটলে 2 পেজ যায় শেষ। দ্যাটস ইট। কোটেশন মানে উক্তি। রচনা কত পেজ? আচ্ছা ভালো কোশ্চেন। রচনা 12 থেকে 15 পৃষ্ঠা। রচনা 12 থেকে 15 পৃষ্ঠা। ভাই আমার প্রশ্ন উত্তর দিন। ভাইয়া, সব টপিকের জায়গায় কি নীল কালিতে লেখা যাবে? হ্যাঁ যাবে, তাপস যাবে, এটা সমস্যা নেই, যাবে। ভাইয়া ইমেল কয় পেজ? ইমেল অবভিয়াসলি 1 পেজের মধ্যে সব শেষ করতে হবে। রচনা যেগুলো দিচ্ছে ওগুলো আই থিঙ্ক এনাফ, আর লাগবে না। ভাইয়া নেট চলে যায় হারিজিনিয়া। সো রচনা 9টা দিয়েছে, ওইটাই এনাফ। ভাইয়া সারমর্ম কোথাও সর কোথায় না, এই কোটেশনকে রঙিন কলম দিয়ে লিখবো? হ্যাঁ ব্লু কালি দিয়ে। তুমি জাস্ট এটা, এখানে কিন্তু পুরো এতটুকু, এই যে এইখান থেকে শুরু করে এইখানে এতটুকু আমি রঙিন কালি দিয়ে লিখছি, বাকিটুকু আবার কালো কালি দিয়ে লিখছি, এখানে যেভাবে লিখছি ভাবে। ওকে, আবেদন দিও, আবেদনপত্র দিও, এটাই বেটার। তোমাদের বাংলা সেকেন্ড পেপার নিয়ে যদি আর কারো কোনো প্রশ্ন থাকে, আমাদের 10MS SSC HSC স্টুডেন্টস গ্রুপে আমাকে মেনশন দিয়ে প্রশ্ন করতে পারো, আমি ট্রাই করবো সেটা অ্যান্সার দিয়ে দেওয়ার জন্য। সেটা কোনো প্যারা না। অ্যান্ড সব কিছু মিলে আমাদের আজকের ক্লাসটা এখানে শেষ করব। অনেক সময় তোমাদের ক্লাস দিতে গিয়ে আমার বেশ কিছু অকওয়ার্ড সিচুয়েশনে পড়তে হয়েছে, যেগুলো হয়তো আমার মানে আমি হয়তো এক্সপেক্ট করিনি এই ধরনের অকওয়ার্ড সিচুয়েশনে পড়বো, বাট সমস্যা নেই, হতেই পারে। বাট একটা কথা বলবো, শিক্ষক ক্লাসে যা বলছেন একটু কাইন্ডলি মনোযোগ ধরে রাখার চেষ্টা করো সে সকল জায়গায়, অ্যান্ড চেষ্টা করো যে ভাইয়ার কথাগুলো শুনতে এবং বুঝতে। সো দেখা হবে পরবর্তী ক্লাসে। তোমাদের একটা বাংলা ক্লাস রয়েছে 52 দিনগুলোর উপর, বাংলার প্রথম পত্রে। ওই ক্লাসটা আমি নিব, মোস্ট প্রবাবলি আগামী 21 তারিখে ক্লাসটা অনুষ্ঠিত হবে। সো সেই পর্যন্ত সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।